এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন ভাইয়া? এই তো ভালো আছি। তোমরা কেমন আছো? তোমাদের তো কি আর বলবো, মানে শুক্রবারে খাওয়া দাওয়া কইরা মানুষ ঘুমায়। তোমরা শুক্রবারে খাওয়া দাওয়া কইরা তোমরা আসছো ক্লাস করতে। বুঝছো আমার ভয়েস কি শোনা যায়? আমার কথা কি ক্লিয়ারলি শোনা যায়? হ্যালো, কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম ভাইয়া। আপনাকে অস্কার দেওয়া হবে, রেডি হইতে হইতে ঘুমায়া গেছেন। আর না, আমি বাইরে গেছিলাম নিউ মার্কেট থেকে আসতে একটু লেট হয়েছে। পরে বাসায় এসে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে খাওয়া দাওয়া করে একটু ঘুমাইছি। এরপরে মনে পড়ছে যে 4:30টায় তো ক্লাস ছিল। পরে ক্লাস থেকে উঠলাম, তো মানে ক্লাসের জন্য উঠলাম আর কি। শুক্রবারে খাওয়া দাওয়া করে দুপুরবেলা মানুষ ঘুমায়, আর তোমরা শুক্রবারে খাওয়া দাওয়া করে ক্লাস করতে আসছো। সবাই ক্লাস করতে হবে তোমাদের। ভালো স্টুডেন্ট তোমরা, দোয়া করি। ডেডিকেটেড স্টুডেন্ট আমার। ওকে। আহ ঘুমায় আর মুখও দিতে পারলাম না ওইটা। এ দেখো, সো আমরা কি পড়তেছিলাম, আমরা সেই জায়গায় যাই। আমরা লাস্ট দিন কোনটা পড়েছিলাম, আমি পড়াইছিলাম তোমাদেরকে। সেটা হচ্ছে যে হোয়াট ইজ এ ড্রিম। হ্যাঁ, মানে স্বপ্ন কি। তো স্বপ্ন কি এটা আমি তোমাদেরকে পড়াইছিলাম। আর এই চ্যাপ্টারের দুইটা কবিতা আছে, দুইটা পোয়েম আছে। তো তারপরে আমাদের এই সাম অফ দ্য গ্রেটেস্ট সায়েন্টিফিক অ্যাচিভমেন্ট অফ দ্য লাস্টের এটা পড়ার কথা। এটা আমরা পড়বো, এটা এখনো হয় নাই। তো এটাও হবে, চিন্তার কোনো কারণ নাই। হ্যাঁ, ওকে। সো এরপরে দেখো, তো হোয়াট ইজ এ ড্রিম এটা আমরা শিখেছি। স্বপ্ন কি এইটা নিয়ে। আর একটা হচ্ছে ড্রিম পোয়েমস, স্বপ্ন নিয়ে যে কবিতাটা আছে সেইটা। তো আরেকটা আছে এটিকেট অ্যান্ড ম্যানার্স। তো আমরা আজকে একটু ফাস্ট পড়বো, ঠিক আছে? আজকে আমরা একটু দুইটা পড়বো, হ্যাঁ, যাতে একটু মানে আমাদের তাড়াতাড়ি আগায় ব্যাপারটা, ঠিক আছে? ব্যাপারটা বলতে আর কি, পড়াশোনাটা যাতে একটু আমাদের তাড়াতাড়ি আগায়। তো আমরা চলে যাই 38 পেজে। হ্যাঁ, 38 পেজ বের করো সবাই। দেখো, তোমরা যত তাড়াহুড়া করতেছো, মানে তোমরা অনেকে তাড়াহুড়া চাচ্ছ যে ভাই আরো দ্রুত পড়ান, আরো দ্রুত পড়ান। তাহলে সেইভাবে আমি পড়াই, ঠিক আছে? দেখো, সো এখানে তোমাদের পোয়েমের একটা পিডিএফ দেওয়ার কথা। পিডিএফটা আজকে দিয়ে দেবো। তো তার আগে আমি কবিতার দুইটার মিনিংটা একটু বলে দিই। একটা হচ্ছে এই ড্রিমস বাই ডি.এইচ. লরেন্স। সো ডি.এইচ. লরেন্সের যে কবিতাটা, এখানে সে বলছে যে সব মানুষই স্বপ্ন দেখে। সব মানুষই কি স্বপ্ন দেখে, কিন্তু যেসব মানুষ হচ্ছে রাতের বেলায় ঘুমায়, রাতের বেলা ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখে, দিনের বেলা ঘুম থেকে উঠে দেখে সব মিথ্যা। দিনের বেলা ঘুম থেকে উঠে দেখে সব মিথ্যা, ফেক। ওই ড্রিমগুলো মূলত কোনো ড্রিমই ছিল না। তো দুই টাইপের মানুষের কথা বলছে লেখক। তো এক গ্রুপ হচ্ছে ঘুমের মধ্যে থেকে স্বপ্ন দেখে, আরেকটা গ্রুপ কি, আরেকটা গ্রুপ তারা হচ্ছে জেগে থেকে স্বপ্ন দেখে, সজাগ অবস্থায় স্বপ্ন দেখে, জেগে জেগে দিনের বেলায় স্বপ্ন দেখে। তো কবি এদেরকে বলেছে ডেঞ্জারাস পিপুল। দে আর কি ডেঞ্জারাস পিপুল। এরা হচ্ছে বিপজ্জনক লোক, কারণ এরা স্বপ্নকে বাস্তব করে তোলে। এরা স্বপ্নকে বাস্তব করার জন্য যেটা করা প্রয়োজন এরা সেটা করে ফেলে। তো এই জন্য এরকম আর কি ব্যাপারটা। অর্থাৎ মানুষ দুই প্রকার। একটা হচ্ছে যে সবসময় ঘুমের ঘরে স্বপ্ন দেখে, আরেকটা হচ্ছে যে আরেক টাইপ কারা, যারা ঘুম না, যারা জেগে থেকে দিনের বেলায় সজ্ঞানে স্বপ্ন দেখে। এবং কবি বলেছেন তারা হচ্ছে বিপজ্জনক লোক। এই বিপজ্জনক হচ্ছে ভালোভাবে বলছে, নেগেটিভলি বলে না বিপজ্জনকটা, ঠিক আছে? এটা ভালোভাবে বলেছে যে এরা হচ্ছে বিপজ্জনক লোক আর কি, ওই গ্রুপের থেকে। ভাইয়া, ডি ইউনিট রিটেনের জন্য কি কি আসবে? প্রশ্ন তো আমার আব্বু করবে, এই জন্য আমি জানি যে ডি ইউনিট রিটেনের জন্য কি কি আসবে। শোনো, ডি ইউনিট রিটেনের জন্য যে কোনো কিছু আসতে পারে, বাট মানে তোমাকে পোয়েম জানতে হবে, কবিতা আসতে পারে, তারপরে প্যারাগ্রাফ লেখা আসতে পারে, যে কোনো একটা বিষয় নিয়ে। করোনা নিয়ে তো চলে আসে, করোনা বাদে অন্য কোনো সমসাময়িক বিষয় নিয়ে পদ্মা সেতু নিয়ে আসতে পারে, বা এই টপিক নিয়ে আসতে পারে। একটা প্যারাগ্রাফ আর কি তোমরা নিশ্চিত পাবা, কারণ এই ইউনিটেও প্যারাগ্রাফ ছিল, বি ইউনিটের পরীক্ষাতেও প্যারাগ্রাফ ছিল। তো সিডি ইউনিটেও প্যারাগ্রাফ পাবা আশা করতেছি, ঠিক আছে? ওকে। আরেকটা হচ্ছে উইথ ক্লোজ উইদাউট ক্লোজ থাকতে পারে, আরেকটা কবিতা আর কি। 3 থেকে 4টা কোশ্চেন হবে, 4টের বেশি কোশ্চেন হবে না লিখিততে।
ওকে, এরপরেটা দেখো ভাইয়া, প্রেসিস আসবে, আসতে পারে, প্রেসিস নাও আসতে পারে, সম্ভাবনা কম, কারণ প্রেসিস আসার কথা বি ইউনিটে, সেই বি ইউনিটে প্রেসিস দেয় নাই। ওকে, এরপরে দেখো হোল্ড ফাস্ট টু ড্রিমস, তো এই যে হচ্ছে ড্রিমস বাই ল্যাংস্টন হাক্সের, এটা কার? এটা ড্রিমস, এই কবিতাটার নামও ড্রিমস আর এই কবিতাটার নামও ড্রিমস। তো এই ড্রিমসটা কার? ডি.এইচ. লরেন্স, দুইজনই বিখ্যাত লেখক। আর এই যে কবিতা ড্রিমস, এটা কার? এটা ল্যাংস্টন হাক্সের। এটা কার? এটা হচ্ছে ল্যাংস্টন হাক্সের। এটা দুইটাই তোমরা আমার পিডিএফটা যেটা আমি তোমাদেরকে দিব ওইটার মধ্যে তোমরা পেয়ে যাবা। সো ড্রিমস বাই ল্যাংস্টন হাক্সের যে ড্রিমসটা, এইটার মধ্যে বলা হয়েছে স্বপ্নকে আঁকড়ে ধরো, ওইটাতে বলা হয়েছে দুই ধরনের মানুষের কথা, ঠিক আছে? দেখো ওইটাতে বলা হয়েছে কি মানুষের কথা, যে মানুষ দুই রকমের থাকে, অর্থাৎ একদল ঘুমায় স্বপ্ন দেখে, আরেক দল সিরিয়াস বিপজ্জনক স্বপ্ন ধারক, যারা স্বপ্নবাজ, যারা জেগে জেগে স্বপ্ন দেখে। কিন্তু এইটাতে ওইটা বলা হয় না, এইটাতে বলা হয়েছে স্বপ্নের গুরুত্ব, এটাতে বলা হয়েছে কি স্বপ্নের গুরুত্ব, ইম্পর্টেন্স অফ ড্রিম। তো হোল্ড ফাস্ট টু ড্রিমস, স্বপ্নকে আঁকড়ে ধরো, স্বপ্নকে আঁকড়ে ধরো। ফর ইফ ড্রিমস ডাই, কারণ যদি স্বপ্ন মারা যায়, লাইফ ইজ এ ব্রোকেন উইং বার্ড, তখন জীবনটা হয়ে যাবে একটা ডানা ভাঙা পাখির মতো, জীবনটা হয়ে যাবে একটা ডানা ভাঙা পাখির মতো, ঠিক আছে? দ্যাট ক্যানট ফ্লাই, যেটা উঠতে পারে না। লাইফ ইজ এ ব্রোকেন উইং বার্ড, তো তোমার স্বপ্ন যদি ডাই, ড্রিমস ডাই, যদি স্বপ্ন মারা যায়, স্বপ্ন যদি হারিয়ে যায়, মারা যাওয়া বলতে লেখককে হারিয়ে যাওয়া বুঝাইছে ল্যাংস্টন হাগস। তো বলতেছে হোল্ড ফাস্ট, হোল্ড মানে কোনো একটা কিছু আঁকড়ে ধরা, জাপটে ধরা, ফাস্ট মানে দ্রুত, কিন্তু এখানে ফাস্ট মানে আঁকড়ে ধরা আর কি, জাপটে ধরা বুঝাইছে। টু ড্রিমস, স্বপ্নকে। ফর ইফ ড্রিমস ডাই, কারণ স্বপ্ন যদি মারা যায় তখন লাইফ ইজ এ ব্রোকেন উইং বার্ড, তখন জীবন একটা ব্রোকেন মানে ভাঙা, উইংড মানে ডানা, বার্ড মানে পাখি, মানে ডানা ভাঙা পাখি। দ্যাট ক্যানট ফ্লাই, যেটা কি উঠতে পারে না। তো হোল্ড ফাস্ট টু ড্রিমস, তো স্বপ্নকে আঁকড়ে ধরো। ফর হোয়েন ড্রিমস গো, কারণ স্বপ্ন যদি চলে যায়, লাইফ ইজ এ ব্যারেন ফিল্ড, তখন জীবন হয়ে যায় একটা অনুর্বর জমি। স্বপ্ন মারা গেলে জীবনটা কি হয়ে যায়? একটা অনুর্বর জমি হয়ে যায়। ব্যারেন মানে কি? অনুর্বর। ব্যারেন ফিল্ড মানে কি? অনুর্বর জমি, যেখানে কিছু ফলে না। তো এখানে দেখো, তো হোল্ড ফাস্ট টু ড্রিমস, স্বপ্নকে আঁকড়ে ধরো, কারণ ফর হোয়েন ড্রিমস গো, কারণ স্বপ্ন যদি মারা যায়, লাইফ ইজ এ ব্যারেন ফিল্ড, জীবন একটা অনুর্বর জমি। ফ্রোজেন উইথ স্নো, যেটা ঢাকা থাকে স্নোতে, তুষারে। এখন কবি তো আর বাংলাদেশি ছিল না, যদি বাংলাদেশি থাকতো, মানে আমেরিকা, ইংল্যান্ড, জাপান, জার্মানি এইসব দেশে অনুর্বর জমি বলে যেসব জমি ফ্রোজেন উইথ স্নো, স্নোতে ঢাকা থাকে। কিন্তু বাংলাদেশে সেই সব জমিকে ইয়া বলা হয়, ব্যারেন ফিল্ড বলা হয়, অনুর্বর বলা হয়, যেসব জমিতে কোনো কিছু ফলে না, বরং ওই যে এক ধরনের ঘাস জন্মে থাকে। তো কবি বাংলাদেশে জন্মাইলে লিখতো যে ঘাসে ঢেকে থাকে, কিন্তু যেহেতু সে বাংলাদেশি না, তাই সে লিখছে ফ্রোজেন উইথ স্নো, মানে তুষারে ঢাকা থাকে। স্নো মানে কি? তুষার। তো স্বপ্নের কথা, স্বপ্নকে আঁকড়ে ধরতে হবে, স্বপ্নকে কি আঁকড়ে ধরতে হবে। জীবনটা যদি স্বপ্ন না থাকে, স্বপ্ন যদি হারিয়ে যায়, স্বপ্ন যদি মারা যায়, তাহলে জীবন হয়ে যাবে ডানা ভাঙা পাখির মতো। স্বপ্নকে আঁকড়ে ধরো, কারণ স্বপ্ন না থাকলে জীবন আরেকটা রকম হয়ে যায়, কিরকম? অনুর্বর জমি। অনুর্বর জমি থেকে উর্বর বা একটা ভালো কোনো কিছু, কোনো ফসল, কোনো ফলন আশা করা যায় না। ব্যারেন এর সিনোনিম কি? স্টেরিল, স্টেরিল ফিল্ড, STERILE, স্টেরিল। দেখো STERILE, ঠিক আছে? ওকে, তো এখন আমি এই দুইটা থিম দুইটা একটু তোমাদেরকে পড়াই দিই, মানে ইয়া থেকে। স্টেরিল মানে অনুর্বর, ঠিক আছে? আরো সহজ সিনোনিম আছে, আনপ্রোডাক্টিভ। কি? এই যে ব্যারেনের, এটার সিনোনিম কি? আনপ্রোডাক্টিভ, UNPRODUCITIV, সরি আনপ্রোডাক্টিভ, PRODUCTIVE, আনপ্রোডাক্টিভ, ঠিক আছে? তো স্টেরিল মানে অনুর্বর, আনপ্রোডাক্টিভ মানে অনুর্বর। ব্রোকেন উইংড, কোন পার্টস অফ স্পিচ? ব্রোকেন উইংড এইখানে এই বার্ডের জন্য এই দুইটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে? আর এমনি ব্রোকেন, ব্রেক, ব্রোকেন ভাঙা, এমনি ব্রেক যদি আসে বা এমনি যদি ব্রোকেন আসে, সো এমনি ব্রেক থেকে ব্রোকেন, ব্রোকেন, এটা হচ্ছে ভার্ব, কিন্তু এইখানে ব্রোকেনটা কি? অ্যাডজেক্টিভ। ব্রোকেনটা কি? অ্যাডজেক্টিভ, কারণ এই ব্রোকেন উইংড মানে ডানা ভাঙা পাখি,
বা ডানা ছাড়া পাখি আর কি, এটা মিন করতেছে। এই বার্ডটাকে একটা নাউন, এই বার্ডের অবস্থা বোঝাচ্ছে। এই ব্রোকেন উইংড কেমন পাখি? ব্রোকেন উইংড পাখি। কেমন বার্ড? ব্রোকেন উইংড বার্ড, মানে ডানা ভাঙা পাখি। সেই দুটোকে এখানে অ্যাডজেক্টিভ। তো তোমাকে কখনো স্যাররা কবিতার মধ্য থেকে নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ জিগাবে না। কবিতার মধ্য থেকে কি আসবে? কবিতার মধ্য থেকে আসবে সবসময় এদের সামারি অথবা এদের প্রেসিস। এটা কি বোঝাইছে, এই কবিতাটা কি বলতে চাইছে, এই জিনিসটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। তো আমি ইন শর্ট, সময় যেহেতু কম, আমি একটু দেখাই দিই, কারণ এছাড়াও আজকে 2টা প্যাসেজ তোমাদের পড়াইতে হবে। তার আগে আমার মাথা ঘুরতেছে, আমি যেন কি বের করব তোমাদের জন্য। ওই ইসের পিডিএফটা, তাই না? পিডিএফটা, রাইট। ওটা কোথায়? দেখেন, দেখা যায়। তো হোল্ড ফাস্ট টু ড্রিমস, আর যে কবিতাটা আমি পড়াইলাম একটু আমি দেখাই দিই। এই যে এইবার কিন্তু এইটা আসছে, বুঝছেন? যারা এই যে বি ইউনিটে দেখলেন, যা বি ইউনিটের প্রশ্ন যারা দেখছেন, বি ইউনিটটা এই ইউনিটে এই যে এইটা আসছে, আই লাভ টু রাইজ ইন এ সামার মন, এই সাজেশনের মধ্য থেকে। ক্লিয়ার? সো এইবার হচ্ছে এইটা আসছে। সো এখানে 9টা কবিতা আছে এই পিডিএফটার মধ্যে, আমি তোমাদের কাছে দিয়ে দিব। কিন্তু তোমরা সবাই যে যা শুরু করছো, আল্লাহ, মানে কেউ আমারে কল দিতে পারতা, বা কেউ অফিসে কল দিতে পারতা যে ভাইয়া কই, ক্লাস নেওয়ার কথা ছিল, কিন্তু তোমরা তা কেউ করো নাই, শুধু কমেন্টে আগুন ধরাই দিচ্ছিলা। এখন একটা মানুষ ঘুমাইতেছে, হ্যাঁ কিভাবে কমেন্ট করবে? ওকে, সো হোল্ড ফাস্ট টু ড্রিমস, কারণ স্বপ্ন মারা গেলে লাইফ ইজ এ ব্রোকেন উইং বার্ড দ্যাট ক্যানট ফ্লাই, যেটা উঠতে পারে না। হোল্ড ফাস্ট টু ড্রিমস। তো আমরা একটু দেখি এটা। তো এখানে দিস লাইনস হ্যাভ বিন টেকেন, এই লাইনগুলো নেওয়া হয়েছে ফ্রম দ্য পোয়েম, কি থেকে? কবিতা থেকে। কোন কবিতা থেকে? ড্রিমস কবিতা থেকে, বাই ল্যাংস্টন হাগস। ল্যাংস্টন হাগসের স্বপ্ন কবিতা থেকে নেওয়া হয়েছে। দেখো, সো এটা ড্রিমস কবিতা, এটা ল্যাংস্টন হাগসের কবিতা, যেটা ল্যাংস্টন হাগস 1902 সালে জন্মগ্রহণ করে, 1902 থেকে 1962, 1962 মৃত্যুবরণ করে। তো দিস লাইনস হ্যাভ বিন টেকেন ফ্রম দ্য পোয়েম ড্রিমস বাই ল্যাংস্টন হাগস। ওকে, সো দ্য পোয়েট সাজেস্ট টু হোল্ড ড্রিমস। তো এখানে কনটেক্সটটা কি, বিষয়বস্তুটা কি, এটা যদি এক লাইনে বলতে চায়, সারা যদি বলে, তাহলে এই কবিতাটা কি? দ্য পোয়েট সাজেস্ট, কবিতাটা পরামর্শ দেয়, টু হোল্ড ড্রিমস, স্বপ্নকে ধরার, ফাস্ট, আঁকড়ে ধরার, বিকজ, কারণ, উইদাউট ড্রিমস, স্বপ্ন ছাড়া, লাইফ ইজ এ ব্রোকেন উইংড বার্ড, কারণ স্বপ্ন ছাড়া জীবন একটা কে? ব্রোকেন উইংড বার্ড, একটা স্বপ্ন ছাড়া জীবন একটা ডানা ভাঙ্গা পাখির মতো, যে পাখি উঠতে পারে না। তো দ্য মেইন থিম অফ দ্য পোয়েম ইজ দ্য ইম্পর্টেন্স অফ গ্রাবিং ড্রিমস। তো দ্য মেইন থিম, মূল ভাব, ঠিক আছে, অফ দ্য পোয়েম, এই কবিতার, ইজ হচ্ছে দ্য ইম্পর্টেন্স অফ গ্রাবিং ড্রিমস, সেটা হচ্ছে ইম্পর্টেন্স, গুরুত্ব। কিসের গুরুত্ব? অফ গ্রাবিং ড্রিমস, স্বপ্নকে আঁকড়ে ধরার গুরুত্ব। কিসের গুরুত্ব? গ্রাব। এখানে কিন্তু আমরা হোল্ড শব্দটা ইউজ করতে পারতাম, কিন্তু স্যাররা যে শব্দ ইউজ করবো আমরা সেম শব্দটা ইউজ করব না। তো দ্য মেইন থিম অফ দ্য পোয়েম ইজ, তো এই কবিতার মূল পোয়েমটা হচ্ছে দ্য ইম্পর্টেন্স অফ গ্রাবিং ড্রিমস, স্বপ্নকে আঁকড়ে ধরার গুরুত্ব, অ্যান্ড এবং হাউ আনপ্লিজেন্ট এ লাইফ বিকামস, এবং কতটা অআনন্দদায়ক এ লাইফ বিকামস, একটা জীবন হয়ে যায়, উইদাউট ড্রিমস, স্বপ্ন ছাড়া। হাউ আনপ্লিজেন্ট, যে জীবনে স্বপ্ন নাই সেই জীবনে কোনো কি না আনন্দ নাই। তো দ্য পোয়েট সাজেস্ট দ্যাট, তো কবি বলেছেন, পিপুল শুড হোল্ড দেয়ার ড্রিমস স্ট্রংলি, তো মানুষের উচিত হোল্ড দেয়ার ড্রিম, তাদের স্বপ্নকে ধরে রাখা স্ট্রংলি, খুবই শক্তিশালীভাবে। তো এ লাইফ উইদাউট এ ড্রিম, স্বপ্ন ছাড়া একটা জীবন, ইজ এ লাইফ উইদাউট এনি ডেস্টিনেশন, যে জীবনে কোনো কি নাই? ডেস্টিনেশন নাই, গন্তব্য নাই। স্বপ্ন ছাড়া একটা জীবন হচ্ছে গন্তব্যহীন একটা জীবন। সো এ লাইফ উইদাউট এ ড্রিম, অর্থাৎ স্বপ্ন ছাড়া জীবন, ইজ এ লাইফ, এমনই জীবন, উইদাউট এনি ডেস্টিনেশন, যে জীবনে কোনো গন্তব্য নাই, কোথায় যে সে থামবে সেটার কোনো গন্তব্য নাই, কোনো ফাইনাল ডেস্টিনেশন নাই। স্বপ্ন ছাড়া জীবনটা হচ্ছে এমন। সো লাইফ উইল বিকাম এ স্টেরিল ফিল্ড, সো জীবন হয়ে যায় একটা অনুর্বর জমি, কভার্ড উইথ স্নো, যেটা ঢাকা থাকে তুষারে, যেটা ঢাকা থাকে কি? তুষারে। হুইচ ক্যানট গ্রো এনি ক্রপ, যেটা কোনো শস্য ফলাতে পারে না, যেটা কোনো শস্য ফলাতে পারে না। গ্রাব মানে কি? গ্রাব মানে আঁকড়ে ধরা, গ্রাব মানে কি? আঁকড়ে ধরা। সো এই পিডিএফ আমি দিয়ে দিব না, এখানে তোমরা এই বাংলা অনুবাদটা পেয়ে যাবা, কোনো সমস্যা নাই, ঠিক আছে? রিল্যাক্সে তুমি নিজে করে পড়ে নিতে পারবা। তো এই যে হচ্ছে একটা, আরেকটা যে কবিতাটা আমি পড়লাম সেটা হচ্ছে 9 নম্বরে। দেখো, তো অল পিপুল ড্রিম, সমস্ত মানুষ স্বপ্ন দেখে। সো এই লাইনটা কোথা থেকে নেওয়া হয়েছে? ড্রিমস। এটা কার? এটা ডিএইচ লরেন্সের। এটা কার? এটা ডিএইচ লরেন্স, 1885 থেকে 1930।
ক্লিয়ার? আচ্ছা, ল্যাংস্টন হাগস কি 1967? দেখি তো, একটু দেখি, আমি জানি না, আমার কাছে আমি কনফার্ম না। ল্যাংস্টন হাগস, তাই না? ল্যাংস্টন হাগস আমেরিকান পোয়েট, দেখি কত থেকে কততে। এই 1926 থেকে 1964, 1967, 1901 born, 1967ই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে 67 হবে, তোমরা এটা কারেকশন করে নিও। হ্যাঁ, এইখানে 1967 হবে। হ্যাঁ, আমি কিভাবে দেখাই জিনিসটা, কিভাবে দেখাই, এখানে 1967, হ্যাঁ 1967। ওকে, তো এটা তোমরা ঠিক করে নিও, সাধারণ ব্যাপার। তো এরপরে দেখো ডি.এইচ. লরেন্সের, যিনি হচ্ছে 1885 থেকে 1930, যার জীবনকাল। তো ডে ড্রিমার্স আর সিরিয়াস। তো ডে ড্রিমার্স আর সিরিয়াস, ডে ড্রিমার্স মানে দিবা স্বপ্ন দেখে যারা, যারা দিনের বেলায় জেগে স্বপ্ন দেখে। তো তারা কি সিরিয়াস ড্রিমার্স, তারাই হচ্ছে মারাত্মক স্বপ্নিক, মারাত্মক স্বপ্নবাজ। বিকজ, কারণ দে মেক দেয়ার ড্রিমস কাম ট্রু, কারণ তারা তাদের স্বপ্নকে কি সত্যি করে তোলে, কারণ তারা তাদের স্বপ্নকে সত্যি করে তোলে। সো এই জন্য ডে ড্রিমার্স আর সিরিয়াস। তো কবি বলেছেন যে দেখো, দুইটা কবিতা কিন্তু আলাদা, তোমাকে কিন্তু স্যাররা কোনোটাতে কবির নাম দিবে না যে এটা লরেন্সের, এটা লরেন্স সাহেবের, আর ওটা ল্যাংস্টন হাগস সাহেবের, এটা কিন্তু তোমাকে দিবে না, তোমাকে নিজেকে বুঝতে হবে। সো যেটা আছে হোল্ড ফাস্ট টু ড্রিমস, একটা শুরু কি দিয়া, হোল্ড ফাস্ট টু ড্রিমস, একটা হচ্ছে স্বপ্নকে আঁকড়ে ধরো। সো এই হোল্ড ফাস্ট টু ড্রিমস যেটা, এইটাতে হচ্ছে ব্যাপারটা এরকম যে মানে তুমি দেখে বুঝবা, হোল্ড ফাস্ট মানে স্বপ্নকে আঁকড়ে ধরা, তার মানে কি, যেটাতে স্বপ্নের গুরুত্ব বুঝাইছে। আর একটা শুরু হয়েছে কি দ্বারা, অল পিপুল ড্রিম, সমস্ত মানুষ স্বপ্ন দেখে, সমস্ত মানুষই কি স্বপ্ন দেখে, বাট নট ইকুয়ালি, কিন্তু সবার স্বপ্ন সমান না, যারা রাতে দেখে, যারা দিনে দেখে, আলাদা আলাদা। তো ডে ড্রিমার্স আর সিরিয়াস ড্রিমার্স, তো যারা দিনের বেলা স্বপ্ন দেখে এরা সিরিয়াস ড্রিমার্স। বিকজ, কারণ দে মেক দিয়ার ড্রিমস কাম ট্রু। কেন তারা সিরিয়াস ড্রিমার? কারণ তারা তাদের স্বপ্নকে সত্যি করে তোলে। কারণ কি? কারণ তারা তাদের স্বপ্নকে সত্যি করে তোলে। সো ড্রিমস ইন্সপায়ার অ্যান্ড ড্রাইভ পিপল টু অ্যাচিভ সাকসেস ইন লাইফ। তো এটার থিমটা একটু দেখো, স্বপ্ন ইন্সপায়ার, মানুষকে অনুপ্রাণিত করে, অ্যান্ড ড্রাইভ পিপল টু অ্যাচিভ সাকসেস ইন লাইফ, জীবনে সফলতা অর্জন করতে সাহায্য করে। সাম পিপল ড্রিম, কিছু মানুষ স্বপ্ন দেখে, হোয়েন দে স্লিপ উইথ মেনি উইশেস, যখন তারা স্বপ্ন দেখে উইথ মেনি উইশেস, মনে অনেক ইচ্ছা নিয়ে, অ্যান্ড ওয়ান্টস ইন মাইন্ড। তো উইশেস অ্যান্ড ওয়ান্টস মানে অনেক ইচ্ছা আকাঙ্ক্ষা, এটা একটা ফ্রেজ। উইশেস অ্যান্ড ওয়ান্টস, এটা একটা ফ্রেজ। তো সাম পিপল ড্রিম, কিছু মানুষ স্বপ্ন দেখে, হোয়েন দে স্লিপ, যখন তারা ঘুমায়, উইথ মেনি উইশেস অ্যান্ড ওয়ান্টস ইন মাইন্ড। তো আফটার ওয়েকিং আপ, জেগে ওঠার পরে, দে ফরগেট দোজ ড্রিমস, জেগে ওঠার পরে তারা ওই ড্রিমগুলোকে ভুলে যায়, ফরগেট। বাট কিন্তু দেয়ার আর সাম ড্রিমার্স, কিন্তু কিছু স্বপ্নিক আছে, হু ড্রিম উইথ দেয়ার আইস ওপেন, যারা স্বপ্ন দেখে চোখ খুলে, অ্যান্ড কনসিয়াসলি, এবং সতর্কভাবে, সচেতনভাবে। দে স্টার্ট ওয়ার্কিং, তারা কাজ করা শুরু করে দেয়, টু কাম ট্রু অফ দোজ ড্রিমস, ওই স্বপ্নগুলোকে সত্যি করতে। দ্য পোয়েট কলস দেম ডেঞ্জারাস পিপল, কবি তাদেরকে বলেছে বিপজ্জনক লোক। সো হইছে অনেক থিম পড়া, এখন আমরা আমাদের টপিকে যাই। নেক্সট টপিক বের করেন, এটিকেট এন্ড ম্যানার্স, দ্রুত। Unit 4 Human Relationship Lesson 1 Etiquette and Manners, Human Relationships Lesson 1 Etiquette and Manners, বের করে ফেলো, হারি আপ। পাইছে সবাই? ওকে, যে না পাইছে সে বের করতে থাকুক, আমরা স্টার্ট করি। সো এটা হচ্ছে হিউম্যান রিলেশনশিপ। হিউম্যান মানে কি? মানব, ঠিক আছে। রিলেশনশিপ মানে কি? সম্পর্ক। রিলেশনশিপসটা কি? নাউন, এটা কি? নাউন। আর হিউম্যান কি? হিউম্যানও নাউন, কিন্তু এইখানে হিউম্যান কি? এইখানে হিউম্যান অ্যাডজেক্টিভ। এমনি হিউম্যান মানে মানব, কিন্তু এখানে যখন আমরা বললাম হিউম্যান রিলেশনশিপস, কি রিলেশনশিপস? হিউম্যান রিলেশনশিপস মানে মানব সম্পর্ক, মানে কি? মানব সম্পর্ক। সো এটিকেট এন্ড ম্যানার্স, এটিকেট মানে কি? শিষ্টাচার, এটা একটা নাউন। এটিকেট মানে কি? শিষ্টাচার। অ্যান্ড ম্যানার্স, ম্যানার্স মানে কি? আদব কায়দা, এটা একটা কি? নাউন। সো
সো এটিকেট মানে শিষ্টাচার, ম্যানার্স মানে আদব কায়দা, আদব কায়দা। আর আদব যার মধ্যে নাই তারে কি বলে? কিছু না। সো এটিকেট অ্যান্ড ম্যানার্স, এটিকেট লেডিস এন্ড জেন্টলম্যান, কি পড়বো এখন আমরা? এটিকেট অ্যান্ড ম্যানার্স। সো অ্যাজ এ চাইল্ড, একটা শিশু হিসেবে বা বাচ্চা হিসেবে, ইউ মাস্ট হ্যাভ বিন টোল্ড, তোমাকে অবশ্যই বলা হয়েছে, এটা প্যাসিভ, ইউ মাস্ট হ্যাভ বিন টোল্ড, তোমাকে বলা হয়েছে টু গ্রিট ইউর ইল্ডার্স, বড়দেরকে সালাম দিবা, গ্রিট মানে সালাম জানানো, অভিবাদন জানানো, অ্যান্ড ভিজিটার্স এবং অতিথিদেরকেও সালাম দিবা, টু ইয়োর হোম, তোমার বাড়িতে, অ্যাকর্ডিং টু ইয়োর কালচার, তোমার সংস্কৃতি অনুযায়ী, অ্যান্ড ট্রেডিশন এবং তোমার প্রথা অনুযায়ী, অ্যাকর্ডিং টু মানে কি? অনুসারে। সো একজন শিশু হিসেবে তোমাকে ছোটবেলায় বলে দেওয়া হয়েছে যে ইউ মাস্ট হ্যাভ বিন টোল্ড, মানে তোমাকে বলে দেওয়া হয়েছে, অবশ্যই, মাস্ট মানে কি? অবশ্যই। তো ইউ মাস্ট হ্যাভ বিন টোল্ড, তোমাকে অবশ্যই বলে দেওয়া হয়েছে টু গ্রিট ইউর ইল্ডার্স, তোমার বড়দেরকে সালাম দিবা, অ্যান্ড ভিজিটার্স এবং অতিথিদেরকেও, টু ইয়োর হোম, তোমার বাড়িতে, অ্যাকর্ডিং টু ইয়োর কালচার অ্যান্ড ট্রেডিশন, তোমার সংস্কৃতি অনুযায়ী, অ্যান্ড তোমার ট্রেডিশন অনুযায়ী। হ্যাঁ, এটা গুড। আর আমাদের স্টুডেন্টরা কি করছে আজকে? আমি ক্লাসে আসতে একটু লেট হয়েছে, ঘুমাইতেছিলাম, একজন কমেন্ট করছে মিয়া গার্লফ্রেন্ডে নিয়ে, কি লিখছে যে গার্লফ্রেন্ডে নিয়ে কাশ বনে গেছেন, সেখান থেকে আসতে দেরি হয়ে গেছে, তাই বলেন। এটা কোনো কথা হলো? লেইম লেইম কথাবার্তা না। কাশফুলে একটা, নিজেই তো এখনো কাশফুলে যাই না, গার্লফ্রেন্ড তো দূরের কথা, কোন জায়গায় কাশফুল আছে ঢাকায় তাই তো যাই না। এত পিনিকে তাই না ভাই তোমার মতো। ওকে, দেখো, সো দেখো, ইউ মাস্ট অলসো হ্যাভ বিন টট, এছাড়াও তোমাকে শেখানো হয়েছে, এছাড়াও ইউ মাস্ট অলসো হ্যাভ বিন টট, এছাড়াও তোমাকে শেখানো হয়েছে টু বি পোলাইট, ভদ্র হতে বা নম্র হতে, ইন কোম্পানি, বন্ধুদের সাথে, কোম্পানি মানে কি? বন্ধুরা, তোমার বন্ধুদের সাথে, অ্যান্ড কিপ কোয়াইট, এবং চুপ থাকতে শেখানো হয়েছে, ওয়াইল আদার্স, যখন অন্যরা, স্পেশালি বিশেষ করে, ইউর এল্ডার্স, তোমার বড়রা, স্পোক কথা বলে। তো ইউ মাস্ট অলসো হ্যাভ বিন টট, তো এছাড়াও তোমাকে শেখানো হয়েছে টু বি পোলাইট, নম্র থাকতে, ভদ্র হতে, ইন কোম্পানি, বন্ধুদের সাথে, অ্যান্ড কিপ কোয়াইট, এবং চুপ থাকতে, হোয়াইল আদার্স, অন্যরা, স্পেশালি বিশেষ করে, ইউর এল্ডার্স, তোমার বড়রা, স্পোক কথা বলেন, স্পোক কথা বলেন। ঠিক আছে? একজন লিখছে পোলাডারে এমনি দিলেন ভাই, না বেয়াদব তো বেয়াদবি ভাই, বুঝো নাই, বেয়াদব রে বেয়াদব বললে তো দোষ না। তো দেখো, পসিবলি, সম্ভবত, ইউ অ্যাট টাইমস, তো সম্ভবত অ্যাট টাইমস মানে মাঝে মাঝে, গ্রাজড সাচ স্কুলিং, তো স্কুলিং মানে বিদ্যাদান, জ্ঞান দান, তো তোমাকে এই ধরনের জ্ঞান দানের কারণে মাঝে মাঝে তুমি হয়তো কি করো, এটার গ্রাজ মানে ক্রোধ হও, ক্ষোভে ফেটে পড়ো, রাগান্বিত হওয়া, গ্রাজ মানে বিকামিং অ্যাংরি, এটা কি? এটা একটা অ্যাডজেক্টিভ। সো অ্যাট টাইমস ইউ গ্রাজ, দেখো এইখানে দেখ, অ্যাট টাইমস ইউ গ্রাজড। সো আচ্ছা, এখানে একটু আমি কারেকশনটা করে দিই তোমাদেরকে, দাঁড়াও। তোমরা এইটুক বুঝছো না কে কে? মানে এই শুরু থেকে তোমাকে বলতেছে কি, ছোটবেলায় তোমাকে শেখানো হয়েছে যে তুমি তোমার বড়দেরকে সালাম দিবা, অতিথিদেরকে সালাম দিবা, তোমার কালচার অনুযায়ী, তোমার প্রথা অনুযায়ী, তোমার প্রথা অনুযায়ী। তো এছাড়াও তোমাকে শেখানো হয়েছে যখন অন্যরা কথা বলে তখন তুমি কথা বলবে না, বিশেষ করে স্পেশালি যখন ইউর এল্ডার্স, তোমার বড়রা কথা বলে। তো এই ধরনের জিনিস তোমাকে যখন শেখানো হইতো তখন পসিবলি, সম্ভবত, তখন সম্ভবত মাঝে মাঝে, ইউ গ্রাজড সাচ স্কুলিং, তো এই ধরনের জ্ঞান দানকে মাঝে মাঝে তুমি হয়তো ক্রোধ হইতা, রাগ হইতা, যে দূর এত জ্ঞান দেন কেন, এত সালাম দিতে হবে কেন, সিনিয়র টিনিয়র টাইম নাই, তারপরে মা বাবার কথা ভালো লাগে না, আইন কিছু বোঝে না, চাচা কি কয় এগুলা, তো তুমি হয়তো মাঝে মাঝে এই জ্ঞান দানটাকে অপছন্দ করো, এই জিনিসটা বলছি। সো পসিবলি, সম্ভবত, পসিবলি কি অ্যাডভার্ব? না না, মানে পসিবলি কি অ্যাডজেক্টিভ? না, পসিবলি অ্যাডজেক্টিভ না, পসিবলি অ্যাডভার্ব, মানে তুমি বলেছো অ্যাডজেক্টিভ কি? না ভাইয়া, এটা অ্যাডভার্ব। সো এরপরে দেখো, নাও, এখন, তো পসিবলি, আবার সম্ভবত, অ্যাট টাইমস মাঝে মাঝে, ইউ ইভেন প্রোটেস্টেড সাচ ডিসিপ্লিনিং, তো মাঝে মাঝে এই ধরনের শৃঙ্খলার জন্য তুমি হয়তো প্রতিবাদও করেছো, তুমি হয়তো প্রতিবাদও করো যে দূর এত শৃঙ্খলা কেন, আমার ভালো লাগে না, আমি করতে পারবো না, এসব করে কি লাভ, এরকম প্রতিবাদও অনেক বাচ্চারা করে থাকে, যেগুলো ভবিষ্যতে আপকামিং বেয়াদব। ঠিক আছে, বাবা মার সাথে এটা সেটা, তারপরে যারা এগুলা মানে না, যারা এগুলা নিয়ে প্রতিবাদ করে, এগুলা মনে করবে এরা আপকামিং বেয়াদব। তারপর দেখো, নাও, বর্তমানে, সার্টেনলি, এখন নিশ্চিতভাবে, ইউ নো, তুমি জানো, সার্টেনলি একটা অ্যাডভার্ব, সার্টেনলি একটা কি অ্যাডভার্ব, মানে কি নিশ্চিতভাবে, শিওরলি। ঠিক আছে, তো দেখো, তো এটা হচ্ছে তোমার ছোটবেলার কথা বলছে, কিন্তু নাও, বর্তমানে, সার্টেনলি ইউ নো, এখন তুমি অবশ্যই জানো, দ্যাট যে ইউ ক্যান নট অলওয়েজ বিহেভ দ্য ওয়ে ইউ ওয়ান্ট,
তো এখন তুমি বড় হয়েছে, এখন তুমি জানো যে এখন ইউ কান্ট অলওয়েজ বিহেভ, এখন সবসময় তুমি ব্যবহার করতে পারো না দা ওয়ে ইউ ওয়ান্ট, যেভাবে তুমি চাও। তো এখন তুমি বড় হয়েছে, এখন তুমি সবসময় চাইলেই যেভাবে তুমি চাও ওইভাবে ব্যবহার করতে পারবা না, স্পেশালি বিশেষ করে ইন দ্য প্রেজেন্স অফ আদার্স, বিশেষ করে অন্যদের উপস্থিতিতে। প্রেজেন্স মানে কি? উপস্থিতি। প্রেজেন্সটা কি এখানে? নাউন। প্রেজেন্সটা কি এখানে? নাউন। সো দেয়ার আর রুলস অফ বিহেভিয়ার। তো বলতেছে কি তুমি সবসময় নিজে যেভাবে চাও সবসময় সেরকম ব্যবহার করতে পারবা না। দেয়ার আর রুলস অফ বিহেভিয়ার, আচার আচরণের কিছু রুলস আছে, নিয়ম আছে, ইউ হ্যাভ টু ফলো, যেগুলো তোমাকে অনুসরণ করতে হবে। ইন এ কোম্পানি, ইন এ কোম্পানি মানে বন্ধুদের সাথে, কোম্পানি মানে সঙ্গ, তুমি যাদের সাথে ঘোরো। সো উই আর সোশ্যাল বিংস, সো আমরা হইলাম সামাজিক জীব, এটা তো আমরা জানি, তাই না? অ্যান্ড এবং হ্যাভ টু কনসিডার, এবং আমাদেরকে বিবেচনা করতে হবে দ্য ইফেক্ট অফ আওয়ার বিহেভিয়ার, আমাদের আচরণের প্রভাব অন আদার্স, অন্যদের উপর। সো উই আর সোশ্যাল বিংস, আমরা সামাজিক জীব, অ্যান্ড এবং হ্যাভ টু কনসিডার, আমাদেরকে বিবেচনা করতে হয় দ্য ইফেক্ট অফ আওয়ার বিহেভিয়ার, আমাদের আচরণের প্রভাবটা অন আদার্স, অন্যদের উপর। অর্থাৎ আমরা মানব সত্তা, আমরা সামাজিক জীব, তো অন্যদের উপর আমাদের বিহেভিয়ারটা কি হচ্ছে সেটা আমাদের বিবেচনা করে, কনসিডার মানে কি? বিবেচনা করে, এটা একটা ভার্ব, এটা একটা কি? ভার্ব। আর এখানে আছে টু কনসিডার, মানে এটা কি? এটা ইনফিনিটিভ, টু প্লাস ভিয়ন, কনসিডারটা ভার্ব, কিন্তু এখানে আছে হ্যাভ টু কনসিডার, ঠিক আছে? তো শুধু টু কনসিডার, টু প্লাস ভিয়নকে বলা হয় কি? ইনফিনিটিভ। আর এখানে আছে হ্যাভ টু কনসিডার, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড, এরা বাধ্যবাধকতা অর্থে ব্যবহৃত হয়। সো ইভেন, এমনকি ইফ উই আর অ্যাট হোম, তো এমনকি যদি আমরা বাড়িতেও থাকি, অ্যান্ড ডিলিং উইথ আওয়ার ফ্যামিলি মেম্বার্স, এবং যদি আমরা আমাদের পরিবারের সদস্যদের সাথেও ব্যবহার করি, সেক্ষেত্রেও আমাদের আচরণের প্রভাবটা অন্যদের উপর কি হবে সেটা আমাদের বিবেচনা করেই কথা বলতে হয়। তো ডিলিং উইথ মানে কি? আচরণ করা। ডিলিং উইথ মানে কি? আচরণ করা, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ডিলিং উইথ মানে কি? আচরণ করা। ওকে, ইফেক্ট কি? ইফেক্ট একটা নাউন। নাউন দা ডট অফ, এর মাঝখানে যা থাকে তাই নাউন। দা ডট অফ এর মাঝখানে যেখানে যা পাবা সবসময় নাউন। দা ইফেক্ট অফ। ওকে, তো উই হ্যাভ টু টার্মস, তো আমাদের হাতে দুইটা টার্মস আছে। টু ডেসক্রাইব, এই যে টু ডেসক্রাইব ইনফিনিটিভ। ডেসক্রাইব কি? ভার্ব। ডেসক্রাইব মানে কি? বর্ণনা করা। ডেসক্রাইব মানে কি? বর্ণনা করা, এক্সপ্লেইন করা। তো এরপরে দেখো, উই হ্যাভ টু টার্মস টু ডেসক্রাইব আওয়ার সোশ্যাল বিহেভিয়ার, তো আমাদের সামাজিক ব্যবহারকে দুইটা টার্মের মধ্যে বিভক্ত করা যায়। কয়টা টার্মে? দুইটা। এটিকেট এন্ড ম্যানার্স। তারা কি? এটিকেট শিষ্টাচার, আর একটা কি? ম্যানার মানে আদব কায়দা। সো এটিকেট ইজ এ ফ্রেঞ্চ ওয়ার্ড, তো এটিকেট একটা ফরাসি শব্দ। অ্যান্ড এবং ইট মিনস, এটা বোঝায় দ্য রুলস অফ কারেক্ট বিহেভিয়ার, এবং এটা বোঝায় শুদ্ধ ব্যবহারকে, শুদ্ধ আচরণকে। তো এটিকেট একটা ফ্রেঞ্চ ওয়ার্ড, এটা একটা ফরাসি শব্দ। অ্যান্ড ইট মিনস, এবং এটা বোঝায় দ্য রুলস অফ কারেক্ট বিহেভিয়ার, এটা বোঝায় শুদ্ধ আচরণ কিং সোসাইটি, সমাজে। সোসাইটির একটা নাউন মানে কি? সমাজ। তো দ্য ওয়ার্ড ম্যানার মিনস, কিন্তু ম্যানার যে শব্দটা এটা বোঝায় দ্য বিহেভিয়ার, ওই আচরণটাকে। বিহেভিয়ার নাউন, বিহেভিয়ার কি? নাউন মানে আচরণ। এটা বোঝায় দ্যাট ইজ কনসিডার টু বি পোলাইট, যেটা বোঝায় নম্র হওয়াকে। ইন এ পার্টিকুলার সোসাইটি অর কালচার, একটা পার্টিকুলার মানে সুনির্দিষ্ট, সিনোনিম সার্টেইন। পার্টিকুলার এটা কি? এটা অ্যাডজেক্টিভ। পার্টিকুলার কি? অ্যাডজেক্টিভ মানে কি? সুনির্দিষ্ট। সার্টেইন একটা সোসাইটি অর কালচারে, সুনির্দিষ্ট একটা সমাজে বা সুনির্দিষ্ট একটা কালচারে নম্র হওয়াকে ম্যানার হিসেবে গণ্য করা হয়, ম্যানার হিসেবে কনসিডার করা হয়। অর্থাৎ ম্যানার যে সব জায়গায় এক হবে, সব জায়গায় সেম হবে তা না। অন্যদের দেশে যেটা নম্র ম্যানার, আমাদের দেশে সেটা নম্র ম্যানার নাও হইতে পারে। আর আমাদের দেশে যেটা নম্র ভদ্রতা, ওই দেশে নম্র ভদ্রতা নাও হইতে পারে। সো ম্যানার ক্যান বি ডিফারেন্ট। তো দেখো, আবার ম্যানারের মধ্যে আরো অনেক জিনিস আছে। ম্যানার ক্যান বি গুড অর ব্যাড, ম্যানার ভালো হতে পারে, খারাপও হতে পারে। কিন্তু এটিকেট যেটা, এটিকেট মানে শিষ্টাচার, শিষ্টাচারের কোনো নেগেটিভ সাইড নাই। শিষ্টাচার মানেই ভালো জিনিস, শিষ্টাচার জিনিসটা অলওয়েজ পজিটিভ। কিন্তু ম্যানার যেটা, এটা ভালো হইতে পারে, এটা খারাপও হইতে পারে। ফর এক্সাম্পল, মনে করো একটা খারাপ ম্যানারের কথা বলা হয়েছে, তো ইট ইজ এ ব্যাড ম্যানার, এটা হচ্ছে একটা খারাপ ম্যানার। টু স্পিক উইথ ফুড ইন ওয়ানস মাউথ, একজন মুখে খাবার নিয়ে কথা বলা, এটা একটা কি? এটা একটা খারাপ ম্যানার। এটা একটা কি? খারাপ ম্যানার। খাদিজা আফরিন, ইউ আর রাইট। সো নো ওয়ান লাইকস এ ব্যাড ম্যানার্ড পারসন, কেউ একটা খারাপ আচরণের ব্যক্তিকে পছন্দ করে না, এটা তুলে দিতে পারে। নো ওয়ান লাইকস এ ড্যাশ ম্যানার্ড পারসন, ব্যাড ম্যানার্ড পারসন। তো এখানে ব্যাড ম্যানারটা কি? এখানে ব্যাড ম্যানারটা এডিজে মানে অ্যাডজেক্টিভ, এ ডি জে। নো ওয়ান লাইকস এ ব্যাড ম্যানার্ড পারসন, কেউ একটা খারাপ আচরণের ব্যক্তিকে পছন্দ করে না বা খারাপ আদব কায়দার ব্যক্তিকে পছন্দ করে না। নো ওয়ান লাইকস এ ব্যাড ম্যানার্ড পারসন। রিমেম্বার দ্যাট, মনে রাখবা, এটিকেট এন্ড ম্যানার্স, এর শিষ্টাচার এবং আদব কায়দা ভ্যারি, এটা কিন্তু ভেরি না, এটা ভ্যারি, VARY,
এই VARY যেটা, এটা একটা ভার্ব, এটার মানে কি পার্থক্য হওয়া, আলাদা হওয়া, ঠিক আছে, একটা জিনিস থেকে আরেকটা জিনিস আলাদা। এটা কি ভ্যারিটা, কি ভ্যারিটা ভার্ব, এটা কি, এটা ভার্ব। তো এখানে দেখো কোথায় ছিলাম আমরা, হ্যাঁ, তো এটিকেট এন্ড ম্যানার্স, তো এটিকেট এন্ড ম্যানার্স ভ্যারি ফ্রম কালচার টু কালচার, তো এটা পার্থক্য করে কালচার টু কালচার, সংস্কৃতি থেকে সংস্কৃতিতে এই এটিকেট এন্ড ম্যানার্স আলাদা আলাদা হয়, ভ্যারি করে মানে পার্থক্য হয়, এন্ড এবং ফ্রম সোসাইটি টু সোসাইটি, এবং সমাজ থেকে সমাজে, তো সমাজ থেকে সমাজে, কালচার থেকে কালচারে এটিকেট এন্ড ম্যানার্স পার্থক্য হয়। ক্লিয়ার? ওকে, টাইম ফিক্সড করে দেন, টাইম ফিক্সড 4:30 থেকে 5:30, ঠিক আছে, তবে ভাইয়ের যদি ঘুম আসে সেটা ভিন্ন কথা, বোঝা গেছে, ক্লাসের টাইম 4:30 থেকে 5:30, কিন্তু স্যারের যদি ঘুম আসে তখন সেটা ভিন্ন কথা। মানে ঈদ দেখা বলছি, হ্যাঁ, ঈদ চাঁদের উপর নির্ভরশীল, সরি, ঈদ চাঁদ দেখার উপর নির্ভরশীল, ঠিক আছে। তো ক্লাস টাইম 4:30 থেকে 5:30, তবে ক্লাস, ওকে, দেখবা আমি একটা জিনিস খেয়াল করছি, ক্যালেন্ডারে লেখা থাকে সব ছুটি কনফার্ম, হ্যাঁ, অমুক তারিখে এত আগস্ট এত ছুটি, অত আগস্ট এত ছুটি, একমাত্র ঈদ কুরবানির ক্ষেত্রে লেখা থাকে যে ঈদ চাঁদ দেখার উপর নির্ভরশীল। ওকে, 4:30 থেকে 5:30 ক্লাস টাইম ফিক্সড আমাদের। তো এরপর দেখো, উই লার্ন এটিকেট এন্ড ম্যানার্স, তো আমরা শিখি আদব কায়দা এবং শিষ্টাচার ফ্রম আওয়ার প্যারেন্টস, আমাদের পিতামাতার থেকে, ফ্যামিলিজ, আমাদের পরিবারের পরিবার থেকে, অ্যান্ড ভেরিয়াস ইনস্টিটিউশনস, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে। ভেরিয়াস কি, প্রশ্ন করো, ভেরিয়াস সুন্দর চমৎকার একটা অ্যাডজেক্টিভ, ভেরিয়াস কি, ভেরিয়াস একটা অ্যাডজেক্টিভ। সো ভেরিয়াস ইনস্টিটিউশনস, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমরা শিখি, সাচ অ্যাজ স্কুল, যেমন স্কুল থেকে শিখি, কলেজ, কলেজ থেকে শিখি, আরো কত জায়গা থেকে আমরা, টিকটক থেকে আমরা বর্তমানে কি ম্যানার শেখে মানুষ, তারপরে এটিকেট শেখে। তো দেখো বিভিন্ন ইনস্টিটিউশন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকেও কি আমরা ম্যানার শিখে থাকি, এটিকেট এন্ড ম্যানার। তো কি কি থেকে, স্কুল থেকে, কলেজ থেকে, প্রফেশনাল বডিজ থেকে, পেশাদার ব্যক্তিত্ব থেকে। তো পেশাদার বলতে কারা বোঝায়, সেলিব্রিটিস যারা। তারপরে দেয়ার আর রুলস অফ বিহেভিয়ার, যেমন ধরো তাহসান খান, সাকিব খান, এই ধরনের। সো দেয়ার, মাশরাফি ভাই, সাকিব আল হাসান, এনারা। দেয়ার আর রুলস অফ বিহেভিয়ার, তো আচার আচরণের কিছু নিয়ম রয়েছে, ফর অল কাইন্ডস অফ সোশ্যাল অকেশন, সকল ধরনের সামাজিক অনুষ্ঠানের জন্য আচার আচরণের কিছু নিয়ম রয়েছে। সোশ্যাল মানে সামাজিক, অকেশনস, অকেশনস মানে অনুষ্ঠান, তো বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের জন্য আচার আচরণের কিছু নিয়ম রয়েছে, কিছু কি নিয়ম রয়েছে। ওকে, তো দেখো কি কি, অ্যান্ড এবং ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, তো ইট ইজ ইম্পর্টেন্ট, এটা গুরুত্বপূর্ণ। ইম্পর্টেন্টটা কি, ইম্পর্টেন্ট একটা অ্যাডজেক্টিভ, ইম্পর্টেন্ট কি, ইম্পর্টেন্ট শব্দটা অ্যাডজেক্টিভ মানে গুরুত্বপূর্ণ, এটা সিনোনিম সিগনিফিক্যান্ট। সো ইট ইজ ইম্পর্টেন্ট টু লার্ন দেম, তো এটা গুরুত্বপূর্ণ যে যে অনুষ্ঠানের জন্য যে বিহেভিয়ার সেটা শেখা গুরুত্বপূর্ণ, অ্যান্ড প্র্যাকটিস দেম, এবং সেগুলোকে চর্চা করা ইন এভরিডে লাইফ, দৈনন্দিন জীবনে। দ্য ম্যানার্স, যে ম্যানারটা, দ্যাট আর কারেক্ট, যেটা সঠিক, ইন এ ওয়েডিং রিসেপশন, বিবাহের সংবর্ধনায়, উইল নট ডু ইন এ ডিবেটিং ক্লাব, সেটা একটা ডিবেটিং ক্লাবে করা যাবে না। অর্থাৎ যে ব্যবহারটা সঠিক একটা ওয়েডিং রিসেপশন, বিবাহের সংবর্ধনায়, উইল নট ডু, সেটা করা যাবে না ইন এ ডিবেটিং ক্লাব, একটা বিতর্ক সঙ্গে গিয়া। দেয়ারফর, সুতরাং, উই হ্যাভ টু বি কেয়ারফুল, আমাদেরকে সতর্ক হতে হবে, অ্যাবাউট এটিকেট অ্যান্ড ম্যানার্স, এটিকেট নিয়ে এবং ম্যানার নিয়ে উই হ্যাভ টু বি কেয়ারফুল। দেয়ারফর মানে কি, সুতরাং। ওকে, এরপরে দেখো কোথায় আমরা, তো উই নো, আমরা জানি, হাউ ইম্পর্টেন্ট ইট ইজ, এটা কতটা গুরুত্বপূর্ণ, টু সে, বলা, কি বলা, প্লিজ বলা, থ্যাংক ইউ বলা, ইন এভরিডে লাইফ, দৈনন্দিন জীবনে প্লিজ বলা, প্লিজ হেল্প মি, থ্যাংক ইউ বলা, থ্যাংক ইউ আঙ্কেল রিক্সাওয়ালাকে, বা থ্যাংক ইউ বলা, সো প্রত্যেককে। সো প্লিজ আর থ্যাংক ইউ বলা কতটা গুরুত্বপূর্ণ। তো এ ফিউ মোর পোলাইট এক্সপ্রেশনস, তো এছাড়াও আছে কিছু পোলাইট এক্সপ্রেশন, নম্রভদ্র কিছু এক্সপ্রেশন। এক্সপ্রেশনস মানে কি, অভিব্যক্তি। এক্সপ্রেশন শব্দটা কি, নাউন। এক্সপ্রেশন শব্দটা কি, নাউন। তো এছাড়াও কিছু রয়েছে পোলাইট, নম্র এক্সপ্রেশন রয়েছে, সাচ যেমন পার্ডন মি, ক্ষমা করবেন, এক্সকিউজ মি, মাফ করেন, মে আই, আমি কি
আর বাউন্ড, এগুলা বাধ্য। বাউন্ড টু মানে কি বাধ্য। মেক ইউর ডে, তোমার দিনটাকে বানানোর জন্য। স্মুথ অ্যান্ড প্লিজেন্ট, স্মুথ একটা অ্যাডজেক্টিভ, এটা মানে মসৃণ, এটা মানে কি মসৃণ। অ্যান্ড প্লিজেন্ট, প্লিজেন্ট মানে কি আনন্দদায়ক, এটাও কি এটা একটা অ্যাডজেক্টিভ। সো প্রতিদিন দৈনন্দিন জীবনে পার্ডন মি, এক্সকিউজ মি, মে আই, এই জিনিসগুলো বাধ্য। বাউন্ড টু বাধ্য, এরা অব্লিগেটেড, এগুলো কম্পালসরি। টু মেক ইউর ডে স্মুথ অ্যান্ড প্লিজেন্ট, তোমার দিনটাকে স্মুথ করার জন্য অ্যান্ড প্লিজেন্ট করার জন্য, তোমার দিনটাকে কি করার জন্য স্মুথ মসৃণ আর আনন্দদায়ক করার জন্য। নেক্সট প্যাসেজ কোন আমাদের, ও এই যে একটা কবিতা আছে, এই কবিতাটাও তোমরা ওই ইসের মধ্যে পেয়ে যাবো, ব্লো ব্লো দ্য উইন্টার উইন্ড, শেক্সপিয়রের। এটা আছে বন্ধুত্ব আর বেইমানি নিয়ে। ওই যে আমি যে 9টা পিডিএফ দেবো এটা তোমরা পড়ে নিও, আমি প্যাসেজগুলো পড়াই দিই, ঠিক আছে। সো আওয়ার নেক্সট প্যাসেজ ইজ, ওকে এই জায়গাটাতে আসো, ফক মিউজিক। ফক মিউজিকে আসো সবাই, ফক মিউজিক বের করো। ডিবেটিং ক্লাবের ডিবেটিং কোন পার্টস অফ স্পিচ? আরাফাত হোসেন, তুমি বলো তো ডিবেটিং ক্লাবের ডিবেটিং কোন পার্টস অফ স্পিচ বলো। ডিবেটিং ক্লাবের ডিবেটিং কোন পার্টস অফ স্পিচ তুমি বলো তো। তোমার পরীক্ষা 23 তারিখে আর 22 তারিখে, তোমার এখন পারা উচিত যে ডিবেটিং ক্লাবের ডিবেটিং কোন পার্টস অফ স্পিচ। বোঝা গেছে ব্রাদার? কি ক্লাব? ডিবেটিং ক্লাব, কথা শেষ। কি ক্লাব? ডিবেটিং ক্লাব। কেমন মেয়ে? সুন্দরী মেয়ে, মানে কেমন গার্ল? বিউটিফুল গার্ল। বিউটিফুলটা কি? ওই মেয়েটার অবস্থা বুঝাচ্ছে না। সো ক্লাবটা কি? ডিবেটিং ক্লাব। কি ক্লাব? ডিবেটিং ক্লাব। বোঝা গেছে? একদম সহজে বুঝো ভাইয়া। ডিবেটিং ক্লাবের ডিবেটিং জিরান্ড না, না না, ডিবেটিং ক্লাবের ডিবেটিং পার্টিসিপল। আর পার্টিসিপল কার কাজ করে? অ্যাডজেক্টিভের কাজ করে। কার? অ্যাডজেক্টিভের। ভাইয়া স্পেলিং মনে রাখার ইজি ওয়ে কোনটা? লিখতে হবে, পড়ার সময় লিখে লিখে পড়তে হবে। কি? লিখে লিখে পড়তে হবে। সো ফক মিউজিক লেডিস অ্যান্ড জেন্টলম্যান, তো ফক মিউজিক কি? লোকসঙ্গীত বা লোকগান। মধু হই হই বিষ খাওয়াইলা, ঠিক আছে। তো ফক মিউজিক কনসিস্ট অফ, ফক মিউজিকের মধ্যে অন্তর্ভুক্ত থাকে সংস অ্যান্ড মিউজিক, ওই ধরনের গান আর সঙ্গীতগুলা, অফ এ কমিউনিটি, একটা সম্প্রদায়ের, দ্যাট আর আনইনফ্লুয়েন্সড, দ্যাট আর আনইনফ্লুয়েন্স, যেগুলো অপ্রভাবিত, যেগুলাকে প্রভাবিত করে না, বাই এনি সফিস্টিকেটেড মিউজিক্যাল রুলস, বর্তমান সময়ের যে কোনো সফিস্টিকেটেড মানে আধুনিকতর মিউজিক্যাল রুলস, সফিস্টিকেটেড অ্যাডজেক্টিভ, মিউজিক্যাল রুলস অর্থাৎ বর্তমান সময়ের সঙ্গীতের যে আধুনিক নিয়মগুলা, এই নিয়মগুলা ওই গানগুলোকে টাচ করতে পারে না, ইনফ্লুয়েন্স করতে পারে না। অর এনি স্ট্যান্ডার্ড মিউজিক স্টাইল, অথবা যে কোনো স্ট্যান্ডার্ড মিউজিকের যে শৈলী, মিউজিক যারা গায়, মিউজিক যারা বানায়, তাদের কিছু রুলস থাকে না, ওই সব রুলসের সব কিছুর বাইরে গিয়ে একটা সম্প্রদায়ের নিজস্ব যেসব গান আছে, সঙ্গীত আছে, সেগুলাই হয়েছে ফক মিউজিক, সেগুলাই কি? লোকসঙ্গীত। সো বাংলাদেশ হ্যাজ এ হেরিটেজ অফ রিচ ফক মিউজিক, তো বাংলাদেশ হ্যাজ এ হেরিটেজ, বাংলাদেশের একটা ঐতিহ্য আছে। হেরিটেজ কি? নাউন। কি আছে? ঐতিহ্য আছে। অফ রিচ ফক মিউজিক, সমৃদ্ধ লোকসঙ্গীতে। রিচ মানে ধনী, কিন্তু এখানে রিচ মানে ধনী না, এখানে রিচ মানে কি? সমৃদ্ধ। সো বাংলাদেশের সমৃদ্ধ লোকসঙ্গীতের ঐতিহ্য রয়েছে, হুইচ ইনক্লুডস, যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে বোথ রিলিজিয়াস অ্যান্ড সেকুলার সং, যেগুলোর মধ্যে রয়েছে রিলিজিয়াস ধর্মীয় সং এবং সেকুলার সং এবং ধর্ম নিরপেক্ষ সং। সেকুলার মানে ধর্ম নিরপেক্ষ, কোনো ধর্মের না। সো এমনি বিষয় নিয়েও গান আছে, আবার রিলিজিয়াস ধর্মীয় বিষয় নিয়েও গান রয়েছে। ক্লিয়ার? দেখো, ফক মিউজিক মে বি ডেসক্রাইব, তো ফক মিউজিককে ডেসক্রাইব করা যেতে পারে। মে বি ডেসক্রাইব, এটা অ্যাক্টিভ না প্যাসিভ? ফক মিউজিক মোডালের পরে ক্যান নট, দেখো যে কোনো মোডালের পরে বি প্লাস ভি3 থাকলে সেটা কি অ্যাক্টিভ না প্যাসিভ? প্যাসিভ। মে বি ডেসক্রাইব। এখন ফক মিউজিক ও তো আর নিজের নিজে ডেসক্রাইব করতে পারে না, তো ফক মিউজিক নিজেকে নিজে ডেসক্রাইব করতে পারে না, অন্য কেউ তাকে ডেসক্রাইব করে। সো ফক মিউজিক মে বি ডেসক্রাইব, ফক মিউজিককে বর্ণনা করা যেতে পারে অ্যাজ দ্য টাইপ অফ অ্যানসাইন্ট মিউজিক, একটা প্রাচীন গানের টাইপ হিসেবে, ধরন হিসেবে। অ্যাজ দ্য টাইপ অফ অ্যানসাইন্ট মিউজিক, অ্যানসাইন্ট কি? প্রাচীন। এটা কি? এটা একটা অ্যাডজেক্টিভ। অ্যানসাইন্ট মানে কি? প্রাচীন। এটার সিনোনিম কি? প্রিমিটিভ। PRIMITIVE, প্রিমিটিভ মানে কি? প্রাচীন। এক ধরনের প্রাচীন গান হিসেবে, এক টাইপের প্রাচীন গান হিসেবে ডেসক্রাইব করা যেতে পারে। হুইচ স্প্রিংস ফ্রম দ্য হার্ট অফ এ কমিউনিটি, স্প্রিংস মানে কি? নিঃসৃত হওয়া, নিঃসৃত হওয়া, যেটা নিঃসৃত হয়
ফ্রম দ্য হার্ট অফ এ কমিউনিটি, একটা কমিউনিটি একটা সম্প্রদায়ের হার্ট থেকে, হৃদয় থেকে, বেসড অন দেয়ার ন্যাচারাল স্টাইল অফ এক্সপ্রেশন। তো যেটা তাদের ন্যাচারাল স্টাইল অফ এক্সপ্রেশন, আর যেটা তাদের প্রকৃতিক মানে তাদের প্রাকৃতিক যে ধরনটা কথা বলার, তাদের অভিব্যক্তির, এক্সপ্রেশন মানে কি অভিব্যক্তি, তারা যেভাবে কথা বলে ওইভাবেই গানটা, মধু হই হই বিষ হাওয়াইলা, ঠিক আছে। সো মধু মধু বলে বলে তুমি আমাকে বিষ খাওয়াইছো, এটা না, মধু হই হই বিষ খাওয়াইলা, সেই টাইপের আর কি। সেটা তাদের ন্যাচারাল স্টাইলে হয়, ন্যাচারাল অভিব্যক্তিতে হয়, ন্যাচারালি তারা যেভাবে কথা বলে সেইভাবে গানগুলো হয়। আর এটা আনইনফ্লুয়েন্সড বাই দ্য রুলস অফ ক্লাসিক্যাল মিউজিক। সো বর্তমানে যেসব ক্লাসিক্যাল মিউজিক রয়েছে, উন্নততর অ্যাডভান্স যেসব মিউজিক রয়েছে, সেগুলোর দ্বারা এগুলো অপ্রভাবিত, আনইনফ্লুয়েন্সড। তারা যতই ভালো হোক বর্তমানের গান, ওই গানগুলোকে তারা স্পর্শ করতে পারবে না। আগে কি সুন্দর দিন কাটাইতাম। এবং তো এগুলো আনইনফ্লুয়েন্সড বাই দ্য রুলস অফ ক্লাসিক্যাল মিউজিক। সো বর্তমান সমাজে ক্লাসিক্যাল মিউজিকের যে রুল, সেটার দ্বারা এটা অপ্রভাবিত। অ্যান্ড মডার্ন পপুলার সং, এবং মডার্ন আধুনিক যে জনপ্রিয় গানগুলো আছে, এগুলোর থেকেও কি সেগুলা আনইনফ্লুয়েন্সড, অপ্রভাবিত। এরপরে কি, তোমার দিল কি দয়া হয় না, আমি একটু ঘুমাই, তোমাদের কি দিল কি দয়া হয় না। সো এনি মুড আর ফর্ম, সো যে কোনো মুড আর ফর্ম ক্রিয়েটেড বাই দ্য কম্বিনেশন অফ টিউন। তো গান কি, সঙ্গীত কি, সো যে কোনো এক ধরনের মুড অর ফর্ম, যে কোনো একটা গঠন, ক্রিয়েটেড বাই দ্য কম্বিনেশন অফ টিউন, যেগুলা ক্রিয়েটেড বাই, সৃষ্টি হয়েছে মিশ্রণে, ঠিক আছে। কিসের মিশ্রণে? অফ টিউন, টিউন থাকে, ভয়েস থাকে, কণ্ঠ থাকে, অ্যান্ড ডান্স, এবং নৃত্য থাকে। তো মেবি ডেসক্রাইব, তাকে বর্ণনা করা যেতে পারে অ্যাজ মিউজিক, কি হিসেবে? মিউজিক হিসেবে, ঠিক আছে। সো এনি মুড আর ফর্ম, যে কোনো একটা কিছু ক্রিয়েটেড বাই দ্য কম্বিনেশন অফ, যেটা সৃষ্ট মিশ্রণে, কম্বিনেশন একটা নাউন, এটার মানে কি? মিশ্রণ, এটার মানে কি? মিশ্রণ। তো কিসের মিশ্রণ? যেখানে টিউন আছে মানে সুর আছে, যেখানে কণ্ঠ আছে, এবং যেখানে নৃত্য আছে, এই তিনটার কম্বিনেশনকে বলা হয় কি? সঙ্গীত। দাস এভাবে দ্য কম্বিনেশন অফ ফক সং, তো এই লোকগানের যে মিশ্রণটা, ফক ডান্স, লোকনৃত্যের, অ্যান্ড ফক টিউন, এবং লোকসুরের, মে বি কল্ড ফক মিউজিক। তো দেখো লেখক এখানে বলতেছে কি, যার মধ্যে টিউন আছে, সুর আছে, কণ্ঠ আছে, এবং নৃত্য আছে, তাকে গান বলে। ঠিক তেমনি যার মধ্যে লোক গান আছে, লোকনৃত্য আছে, এবং লোকসুর আছে, তাকে লোকসঙ্গীত বলে বা লোকগান বলে। বোঝা গেছে? ক্লিয়ার? তো গান কি? গান হচ্ছে যার মধ্যে সুর আছে, যার মধ্যে কণ্ঠ আছে, যার মধ্যে নৃত্য আছে। ঠিক তেমনি যার মধ্যে লোক গান আছে, যার মধ্যে লোক সুর আছে, এবং যার মধ্যে লোক নৃত্য আছে, তাকে কি বলা হয়? লোকসঙ্গীত। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ বাউল সংস, বাউল গান আর এ কম্বিনেশন অফ টিউন, মিউজিক অ্যান্ড ডান্স। বাউল গানের মধ্যে কি থাকে? টিউন থাকে, কম্বিনেশন মানে মিশ্রণ থাকে। কিসের কিসের মিশ্রণ থাকে? সুরের, মিউজিকের, গানের, অ্যান্ড ডান্সের, এবং নৃত্যের। বাউলরা দেখবা এইভাবে গান গায়, আমি বাউলদেরকে রেসপেক্ট করি, ওই যে এইভাবে দুইটা দোতারা ধরে এইভাবে গান গায়, ঠিক আছে। বাউলরা ওইটা হচ্ছে কি গান, ধরো যে সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন কয় জেতের কিরূপ দেখলাম নয় নজরে, এই ধরনের। তারপরে হাসন রাজার গান আছে, অনেকের গান আছে। রাইসারিয়া সাকিব শেখ লিখছে, আজকে মধু খাওয়ায় মারার জন্য কেউ নাই। আচ্ছা, ভালো হয়েছে। পোলা পানির কমেন্ট। আচ্ছা, এই লাস্ট মোমেন্টে আইসা ওরা, আচ্ছা তোমরা সিরিয়াস হও ক্লাস নিয়ে, ঠিক আছে। মিথিলা ফেরদৌস ভালো কথা বলেছে। ওকে, আই লাভ ফক মিউজিক একজন লিখেছে, জান্নাতুল প্রিয়া। ফক মিউজিক ভালো, গুড। ওকে, হোয়াট ইজ ফক মিউজিক, এই টাইপের কনসেপ্ট আসতে পারে না। হোয়াট ইজ ফক মিউজিক, এই ধরনের কনসেপ্ট আসার সম্ভাবনা খুবই কম, খুবই রেয়ার। ওকে, সো ফক মিউজিক হ্যাজ দ্য টাইপ অফ, সো এটা আমাদের লাগবে না, আমাদের এর পরের অংশ লাগবে। বাংলাদেশের লোকসঙ্গীতের কি অবস্থা। তো এখানে দেখো ফকির লালন শাহর একটা ছবি দেওয়া আছে, তোমরা কি দেখতে পারতেছো? ফকির লালন শাহ, আধ্যাত্মিক বাউল। তো ইন বাংলাদেশে ফক মিউজিক হ্যাজ গ্রেট ভ্যারাইটি। তো এখন আমরা একটু মজার জিনিস পড়বো, মানে এখন কিছু কিছু জিনিস আছে এখানে আমাদের একটু ইম্পর্টেন্ট পড়তে হবে। সো ইন বাংলাদেশে ফক মিউজিক হ্যাজ গ্রেট ভ্যারাইটি। বাংলাদেশে ফক মিউজিকের অনেক বৈচিত্র্য রয়েছে। ভ্যারাইটি মানে বৈচিত্র্য, মানে অনেক রকমের লোকগান রয়েছে। উইথ সংস বিং কম্পোজড অন দ্য কালচার, যেগুলা রচিত হয়েছে, বিং কম্পোজড অফ
কম্পোজ মানে রচিত করা, মানে না কম্পোজার, গানের কম্পোজার কে, গান রচনা করছে কে আর কি। সো এই গানের কম্পোজড অফ দ্য কালচার, অন দ্য কালচার, কি কি নিয়ে হয়, আমাদের সংস্কৃতি নিয়ে গান রচিত হয়, ফেস্টিভ্যালস আমাদের উৎসব নিয়ে গান হয়, রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ, উৎসব নিয়ে হয়, এলো রে এলো পহেলা বৈশাখ এটা আছে। তারপরে ভিউজ অফ লাইফ আমাদের জীবন দর্শন নিয়ে গান হয়, আমাদের জীবন দর্শন নিয়ে, মানুষের জীবনের কার জীবন কেমন এরকম, যেমন এই যে সব লোকে কয় লালন কি যার সংসারে। তারপরে ন্যাচারাল বিউটি প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে গান আছে, রিভার্স অ্যান্ড রুরাল অ্যান্ড রিভারাইন লাইফ রিভার্স নিয়ে আমাদের নদী নিয়ে গান আছে, রুরাল গ্রাম্য জীবন নিয়ে গান আছে, রিভারাইন লাইফ নদীমাতৃক জীবন নিয়ে গান আছে, কে যাস রে ভাটির গাং বায়া। তো দিস সংস আর অলসো অ্যাবাউট সোশ্যাল ইনইকুয়ালিটি। তো এই গানগুলা আরো আছে কি নিয়ে, সোশ্যাল ইনইকুয়ালিটি সামাজিক অসাম্যতা, বা দেখো ইনইকুয়ালিটি এটা কি, এটা একটা নাউন। ইনইকুয়ালিটি মানে কি, মানে ইকুয়ালিটি মানে সাম্যতা মানে সবাই সমান, আর ইনইকুয়ালিটি মানে বৈষম্য বা অসাম্যতা। সোশ্যাল ইনইকুয়ালিটি মানে সামাজিক যে বৈষম্যগুলো আছে এটা নিয়ে গান হয়। অ্যান্ড পোভার্টি দরিদ্রতা নিয়ে গান আছে, পোভার্টি কি নাউন, পোভার্টি মানে কি দরিদ্রতা। আর পুয়ারটা অ্যাডজেক্টিভ, পুয়ার মানে গরিব, ঠিক আছে, এটা কি, এটা অ্যাডজেক্টিভ। কিন্তু পোভার্টি, জান্নাতুল প্রমি লিখছে আমার কমেন্টে একদিনও পড়ে না, আচ্ছা এই তো পড়ে ফেললাম। আর একজন লিখছে যে পাগল ছাড়া দুনিয়া চলে না, ভাই তুমি কি পাগল, পাগল ছাড়া দুনিয়া চলে না। আচ্ছা তো অ্যাবাউট দ্য, তো ইনইকুয়ালিটি সামাজিক বৈষম্য বা সামাজিক অসাম্যতা নিয়ে গান আছে, অ্যাড পোভার্টি দরিদ্রতা নিয়ে আছে, অ্যাবাউট দ্য ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড পার্থিব জগৎ নিয়ে গান আছে, মানে দুনিয়াবি জগৎ নিয়ে গান আছে, অ্যান্ড দ্য সুপার ন্যাচারাল এবং অতি প্রাকৃতিক জগৎ নিয়েও গান আছে। সুপার ন্যাচারাল মানে কি অতি প্রাকৃত, অতি প্রাকৃত জগৎ মানে অলৌকিক বিষয়, যারা সহজে বলবো। সুপার ন্যাচারাল মানে, সুপার ন্যাচারাল কাকে বলা হয়, অলৌকিক বিষয়বস্তুকে। তো ওই সুপার ন্যাচারালটা কি, এটা একটা অ্যাডজেক্টিভ। সুপার ন্যাচারাল মানে অলৌকিক, যেমন বরফের ঘাম ছিল কেন সেই দিন সেই দিন, আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফের ঘাম ছিল কেন সেই দিন সেই দিন, গান গাইছিল খাজাই যেই দিন, এইটা একটা সুপার ন্যাচারাল সং। তারপরে আরেকটা আছে না, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া, ধন্য ধন্য মেরা সিলসিলা, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া। সো এইগুলো আছে সুপার ন্যাচারাল সং, মানে অলৌকিক ক্যাটাগরির মধ্যে পড়ে। তো মিস্টিক্যাল সংস, তো রহস্যময় কিছু গান আছে, হ্যাভ বিন কম্পোজড যেগুলা রচিত হয়, ইউজিং দ্য মেটাফোর্স বিভিন্ন রূপক ব্যবহার করে, অফ রিভার্স নদীর অ্যান্ড বোটস এবং নৌকার। মেটাফোর মানে কি রূপক, রূপক। মন রূপ মাঝি, মন মাঝি, মন রূপ মাঝি মানে মনের মতো মাঝি, তারে বলা হয় মন মাঝি। এখন মাঝি কি মনের মতো হয়, মানে মন তো মন আর মাঝি তো মাঝি, কিন্তু এটাকে একটা রূপক দেয়, একটা মেটাফোর দেয়া, যে মন রূপ মাঝি মানে মন মাঝি, ঠিক আছে, এই টাইপের আর কি। হরিণীর মানে হরিণী চোখ, হরিণ তো হরিণ আর চোখ তো চোখ, কিন্তু ছেলেরা কি বইলা পটাবে বা কবিরা তখন বলে হরিণী চোখ, আসলে হরিণ হরিণের জায়গায় চোখ চোখের জায়গায়, চোখ কিভাবে হরিণে হয় কিন্তু হয়, এটাকে বলা হয় মেটাফোর মানে রূপক, কোনো কিছুকে একটু এক্সট্রা রূপ অ্যাড করা, ঠিক আছে। তো সিন্স যেহেতু দ্য কান্ট্রি ইজ বেসিক্যালি রিভারাইন, যেহেতু আমাদের দেশটা মূলত নদীমাতৃক দেশ, ঠিক আছে, যেহেতু আমাদের দেশটা এখন নদীমাতৃক দেশ, দ্য ভাটিয়ালি ফর্মস, তো ভাটিয়ালি গানগুলো অ্যান ইম্পর্টেন্ট জেনার অফ ফক মিউজিক। তো ভাটিয়ালি গানগুলো একটা ইম্পর্টেন্ট জেনার, একটা গুরুত্বপূর্ণ শ্রেণী অফ ফক মিউজিক, লোকসঙ্গীতের একটা গুরুত্বপূর্ণ শ্রেণী। ফক মিউজিক ইজ ফর্মড, ফক মিউজিক ইজ ফর্মড, তো লোকগান রচিত হয়, ফর্ম মানে কি গঠিত বা রচিত হয়, অ্যান্ড ডেভেলপস এবং এগিয়ে যায়। দেখো ডেভেলপস মানে উন্নত হওয়া, কিন্তু এখানে ফক মিউজিক ডেভেলপ মানে ফক মিউজিক উন্নত হওয়া না, মানে একটা গান যখন গঠিত হয় আর তার যখন অগ্রসর হয় সামনের দিকে, অ্যাকর্ডিং টু দ্য এনভায়রনমেন্ট পরিবেশ অনুসারে, অ্যাকর্ডিং টু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আচ্ছা মেটাফোরের সিনোনিম কি, মেটাফোর একটা নাউন, সবকিছুর সিনোনিম হয় না। মেটাফোর মানে রূপক, এটা একটা ফিগারস অফ স্পিচ, এটা ধরো ফিগারস অফ স্পিচ তোমার কেন বুঝাই, মানে কবি সাহিত্যিকরা ইউজ করে এটা সবকিছু। ঢাকা বাংলাদেশ এটার সিনোনিম কি, ঢাকার সিনোনিম কি তুমি বলো, ক্যাপিটাল বলবা না, এরকম আর কি ব্যাপারটা, সবকিছুর সিনোনিম হয় না ব্রাদার। তো এরপরে দেখো ফক মিউজিক ইজ ফর্ম, তো লোকসঙ্গীত, আচ্ছা ডিফারেন্সেস ইন দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট, ঠিক আছে, ডিফারেন্সেস পার্থক্য রয়েছে ইন দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট প্রাকৃতিক পরিবেশের মধ্যে, আর রিফ্লেক্টেড ইন দ্য পিপুল অফ দ্য ডিফারেন্ট রিজিয়ন। সো লোকসঙ্গীতের মধ্যে একটা অঞ্চল থেকে আরেকটা অঞ্চলের ন্যাচারাল এনভায়রনমেন্ট প্রাকৃতিক পরিবেশের যে পার্থক্যটা আছে, আর রিফ্লেক্টেড, রিফ্লেক্টেড মানে কি প্রতিফলিত হয়,
প্রতিফলিত হয় ইন দ্য পিপুল অফ দ্য ডিফারেন্ট রিজিয়নস, বিভিন্ন অঞ্চলের, দেখো বিভিন্ন অঞ্চলের মানুষদের মধ্যে। আচ্ছা সিমিল হয় না, সিমিল হয়, সিমিল হয়, তবে সিমিলের নিজস্ব একটা মিনিং আছে, ঠিক আছে। সিমিল হয়, হয় তবে নিজস্ব হয়, বাট হয়, সিমিল হয় মেটাফোরের সিনোনিম, তবে ওটাও তেমন ভালো সিনোনিম না, ঠিক আছে। ওকে, সিমিল সাদৃশ্য অর্থেও ব্যবহৃত হয়। গাইস আজান দিচ্ছে, আমরা একটু অপেক্ষা করি 30 সেকেন্ডস। हेलो सो मेरी प्यारी स्टूडेंट लोगो, ओके ओके तो देखो एरपरे सो बांग्लादेशेर विभिन्न अंचलेर जे प्राकृतिक जे পরিবেশের যে ডিফারেন্স যে পার্থক্যগুলো সেটা তাদের লোকগানের মধ্যেও পরিলক্ষিত হয়। সিলেটের লোকসঙ্গীত, চট্টগ্রামের লোকসঙ্গীত, বরিশালের লোকসঙ্গীত আর নোয়াখালী মহাদেশের লোকসঙ্গীত এক না, আলাদা আলাদা হবে, ঠিক আছে। কক্সবাজারের মানুষের কথা, চট্টগ্রামের মানুষের ভাষা যেরকম আলাদা আলাদা, তেমনি এই জিনিসগুলো আলাদা আলাদা, ঠিক আছে। এক এক অঞ্চলের গানও এক এক রকম। সো দ্য ডায়ালেক্টস, উপভাষা। ডায়ালেক্টস মানে কি? উপভাষা।
একজন লিখছে নোয়াখালী কি করছে আপনারে, নোয়াখালীরে আমি কি করছি সেটা নোয়াখালী আমার কি করবে, সারা দেশের মানুষই নোয়াখালীরে দিচ্ছে আরো 2 বছর আগে থেকে। তো দেখো ডায়ালেক্টস টু ভেরি, কেউ যদি ভাই বাড়ি কই নোয়াখালী শুনলেই আসে দেয় আগে ঢাকায়। ওকে দেখো ভাইয়া আমার যে ফক মিউজিকটা পড়লাম এইবার কি প্রেসিস আসার পসিবিলিটি আছে? ভাইয়া প্রেসিস আসার পসিবিলিটি এইগুলা থেকে বেসিক্যালি প্রেসিস আসার পসিবিলিটি ওইভাবে না, তবে গ্যাপ ফিলিং আসতে পারে। মনে করো দা ডায়ালেক্টস উপভাষা টু, অর্থাৎ উপভাষাগুলো ভ্যারি পার্থক্য করে অ্যাক্রস দ্য ডিফারেন্ট রিজিয়নস। রিজিয়নস মানে কি অঞ্চল, এটা হচ্ছে নাউন। রিজিয়নস মানে কি অঞ্চল, আর ডিফারেন্ট মানে কি, দেখো ডিফারেন্ট মানে কি বিভিন্ন, মানে এটা একটা অ্যাডজেক্টিভ, ডিফারেন্ট অ্যাডজেক্টিভ, রিজিয়ন মানে অঞ্চল। তো বিভিন্ন অঞ্চলে ডায়ালেক্টস, ডায়ালেক্টস মানে কি উপভাষা, ডায়ালেক্টস মানে কি উপভাষা, উপভাষা, ঠিক আছে। ওকে, তো এরপরে দেখো বাংলাদেশি ফক মিউজিক, বাংলাদেশি লোকসঙ্গীত, দেয়ারফর সুতরাং ভ্যারিস পার্থক্য করে ফ্রম রিজিয়ন টু রিজিয়ন, অঞ্চল থেকে অঞ্চলে। দাস সুতরাং বা সরি এভাবে, দেয়ার আর দ্য নর্দার্ন ভাওয়াইয়া, এভাবে আছে উত্তরের ভাওয়াইয়া, দ্য ইস্টার্ন ভাটিয়ালি, পশ্চিমের ভাটিয়ালি, অ্যান্ড দ্য সাউথ ওয়েস্টার্ন, এবং দক্ষিণ পশ্চিমে রয়েছে বাউল গান। দ্য কালচার সংস্কৃতি, অ্যান্ড দ্য লাইফস্টাইল, এবং জীবনশৈলী, মানে জীবনের যে লাইফস্টাইল মানে জীবনশৈলী, মানে এক এক ধরনের মানুষের জীবন ধরন। অফ দ্য ডিফারেন্ট ট্রাইবস, বিভিন্ন উপজাতি, ট্রাইবস মানে উপজাতি, তো হ্যাভ অলসো ইনফ্লুয়েন্স, সেগুলোও প্রভাবিত ফক মিউজিক, হ্যাভ অলসো ইনফ্লুয়েন্সড ফক মিউজিক, মানে তাদের যে লোকসঙ্গীতগুলো সেগুলোও প্রভাবিত, মানে বিভিন্ন অঞ্চলের সংস্কৃতি এবং সেই দেশের মানুষের জীবনশৈলী, সেই অঞ্চলের মানুষের জীবনশৈলী, বিভিন্ন উপজাতির, অফ দ্য ডিফারেন্ট ট্রাইবস, ট্রাইবস মানে উপজাতি, সো বিভিন্ন উপজাতির যে জীবনশৈলী এবং তাদের যে কালচার, হ্যাভ অলসো ইনফ্লুয়েন্সড, এই জিনিসটা ইনফ্লুয়েন্স করে, প্রভাবিত করে ফক মিউজিক, লোকসঙ্গীতকে। ট্রাইবস লাইক দ্য সাঁওতাল, যেমন সাঁওতাল, এই সাঁওতালদেরকে ইংরেজিতে সান্তাল বলা হয়। সো এই সান্তাল, গারো, হাজং, চাকমা, মণিপুরি, ত্রিপুরী, মারমা এটসেট্রা হ্যাভ ইন্টারেক্টেড উইথ দ্য এথনিক বেঙ্গলি কালচার। তো হ্যাভ ইন্টারেক্টেড, তো এরাও ইন্টারেক্টেড মানে এরাও জড়িত, এরাও যুক্ত উইথ এথনিক বেঙ্গলি লিটারেচার, এথনিক বেঙ্গলি কালচার, এরাও এথনিক মানে অনেক দিনের পুরনো আমাদের যে বেঙ্গলি কালচার আছে, বাংলা সংস্কৃতি আছে এবং লাইফস্টাইল আছে ওভার দ্য ইয়ার্স, শত শত বছরের, এরাও তার সাথে মানে ইন্টারেক্টেড, জড়িত, এরাও তার সাথে মিথস্ক্রিয়ার অন্তর্ভুক্ত। দ্য ইন্টারাকশন, তো এদের সাথে আমাদের যে ইন্টারাকশনটা, মিথস্ক্রিয়াটা, হ্যাজ বিন ক্লিয়ারলি রিফ্লেক্টেড, এটা ক্লিয়ারলি একদম পরিষ্কারভাবে রিফ্লেক্টেড, প্রতিফলিত ইন দ্য রিচনেস অফ ফক মিউজিক, লোকগানের সমৃদ্ধিতে। তো এটা শেষ, আমি আরেকটু শেষ করে দিব, একটু খেয়াল করো। মানে আমাদের দেশে চাকমা, মারমা, মণিপুরি, হাজং যারা যারা আছে এরাও প্রত্যেকে মানে এরাও লোকসঙ্গীতকে ইনফ্লুয়েন্স করে, ঠিক আছে। আর এদের সাথে বাঙালিদের যে মিলটা, শত শত বছর পুরনো যে আমাদের বাঙালি কালচার, তার সাথে এরা এই মিথস্ক্রিয়ার অন্তর্ভুক্ত, মানে এরাও ফক মিউজিকের মধ্যে আছে। তো ফক সংস মে বি সাং ইন্ডিভিজুয়ালি অর ইন কোরাস, তো ইন্ডিভিজুয়ালি মানে স্বতন্ত্রভাবে, ব্যক্তিগতভাবে একজনও লোকগান গাইতে পারে, অথবা ইন কোরাস দলবদ্ধ হয়ে গাইতে পারে, কোরামে মানে গ্রুপ হয়ে। ফক সং সাং ইন্ডিভিজুয়ালি ইনক্লুড বাউল, যে গানগুলা ইন্ডিভিজুয়ালি গায় স্বতন্ত্রভাবে মানে একজন গায়, বাউল, ভাটিয়ালি, মুর্শিদি, মারফাতি, হোয়াইল সং সাং ইন কোরাস। তো এই যে গানগুলা বাউল, ভাটিয়ালি, মুর্শিদি, মারফতি, এরা হচ্ছে ইন্ডিভিজুয়ালি গায় মানে একজন ব্যক্তি গায়। হোয়াইল সং সাং, অথচ যে গানগুলা গাওয়া হয় ইন কোরাস দলবদ্ধ হয়ে, ইনক্লুড সেগুলোর মধ্যে অন্তর্ভুক্ত কবি গান, লেটো গান, আলকাপ, গাম্ভীরা, এরা হচ্ছে দল বেঁধে গাইতে হয় এগুলাকে। কবি গান দল ছাড়া হয় না, লেটো গান, আলকাপ গান, গম্ভীরা গান এগুলো দল ছাড়া হয় না। ওকে, তো আমি কি ছুটি দিয়ে দেবো তোমাদের? একজন বলতেছে যে ভাইয়া জুমে ক্লাস নেন, আমার তো কোনো সমস্যা না, কিন্তু তুমি এইখানে ভোটাভুটি হোক, তুমি এইখানে হচ্ছে যে একটা পোল দাও যে কে কে জুমে ক্লাস করতে যাও, 30 জন মাত্র জুমে ক্লাসের পক্ষে থাকবে, আর 120 জন বলবে ফেসবুকে ক্লাস নেন, কারণ ফেসবুক ইজিয়ার অনেকের কাছে জুমের চেয়ে, ঠিক আছে। সেই জন্য আমার তো সমস্যা, আমার জুমও আছে, আমার স্ট্রিমিয়ার্ডও আছে, আমার ফেসবুক লাইভও আছে, সবই আছে, টিচারদের সবই থাকে, হিরো হোন্ডাও আছে, R15ও আছে, ঠিক আছে। দেখো,
তো সাম সংস আর রিজিওনাল ইন ক্যারেক্টার, তো কিছু গান আছে যেগুলো আর রিজিওনাল আঞ্চলিক ইন ক্যারেক্টার চরিত্রের দিক থেকে, মানে গঠনের দিক থেকে কিছু গান আছে যেগুলোর খুবই রিজিওনাল আঞ্চলিক গান, বাট আদার্স আর কমন। কিন্তু আর কিছু গান আছে যেগুলো কমন গান টু বোথ বাংলাদেশিজ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল, বাংলাদেশের আর পশ্চিমবঙ্গের, ওয়েস্ট বেঙ্গল মানে পশ্চিমবঙ্গকে বুঝাইছে। তো কিছু গান আছে যেগুলো শুধু আমাদের আঞ্চলিক, আর কিছু গান আছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ উভয় জায়গায় চলে। সিমিলারলি একইভাবে সাম সং বিলংস ডিস্টিংক্টিভলি টু ওয়ান রিলিজিয়াস কমিউনিটি, ঠিক তেমনি ভাবে সাম সংস কিছু গান আছে যেগুলো বিলং, যেগুলো অন্তর্ভুক্ত ডিস্টিংক্টিভলি একদম স্বতন্ত্রভাবে, ডিস্টিংক্টিভলি মানে কি একদম স্বতন্ত্রভাবে টু ওয়ান রিলিজিয়াস কমিউনিটি, কিছু কিছু গান আছে যা একটা ধার্মিক কমিউনিটির, একটা ধর্মীয় সম্প্রদায়ের, হিন্দু আর মুসলিম, হিন্দুদের অথবা মুসলিমদের। আদার্স ক্রস, আবার কিছু গান আছে ক্রস যারা অতিক্রম করে রিলিজিয়াস বাউন্ডারিজ, ধর্মীয় সীমাকে অতিক্রম করেও কিছু গান রয়েছে। তো সাম সং বিলংস এক্সক্লুসিভলি টু মেন, কিছু গান আছে যেগুলা শুধু এক্সক্লুসিভলি অসাধারণভাবে মানব মানে মেনদের জন্য, পুরুষদের জন্য। আর কিছু গান আছে আদার্স টু উইমেন, শুধু ওমেনদের জন্য। এটা আবার কি গান? তো হোয়াইল সাম আর সাং বাই বোথ মেন অ্যান্ড ওমেন, এবং কিছু গান আছে যেগুলো উভয় পক্ষেই গায়, মেনরাও গায় ওমেনরাও গায়। তো দাস অনলি ওমেন কম্পোজ অ্যান্ড সিং বার্তা গান, তো এক ধরনের গান আছে যেগুলো শুধু ওমেনরাই গান, ওমেনরাই কম্পোজ করে, রচিত করে এবং তারাই গায়, সেটা হচ্ছে কি ব্রাতা গান। কি ব্রাতা গান অ্যান্ড মেয়েলি গীত, আরেকটা কি মেয়েলি গীত, যেগুলো শুধু মেয়েরাই গায়। বাট কিন্তু বোথ মেন অ্যান্ড ওমেন, কিন্তু পুরুষ এবং মহিলারা উভয় পার্টিসিপেট অংশগ্রহণ করে ইন দ্য রুপ বিটিং সংস, রুপ বিটিং গানগুলোতে, দ্যাট আর সাং যেগুলা গাওয়া হয় হোয়াইল বিটিং ডাউন অ্যান্ড ফার্মিং রুফটপ, যখন বিটিং ডাউন অ্যান্ড ফার্মিং রুফটপ, বিটিং ডাউন অ্যান্ড ফার্মিং রুফটপ মানে কি, ওই যে গ্রামে ওই যে বিভিন্ন উৎসব হয় না গ্রীষ্মকালে, ওই যে গ্রামের চালে যে পানি দেয়, তারপরে মানে বৃষ্টি আনার জন্য, এই টাইপের মেবি কিছু একটা বুঝাইছে। এটা একটু আমার ডিকশনারিতে দেখতে হবে, এটা এটুকু আমি বলতে পারতেছি না যে এটা আসলে কি বুঝাইছে। বিটিং ডাউন অ্যান্ড ফার্মিং রুফটপস, এটা দ্বারা কি বুঝাইছে? কিছু গান আছে যারা পুরুষ এবং মহিলা একসাথে পার্টিসিপেট করে গায়, অংশগ্রহণ করে গায়। তো কি বুঝাইলো এই জিনিসটা দ্বারা, এই বিটিং ডাউন অ্যান্ড রুফটপস? ওকে, সো বিটিং ডাউন অ্যান্ড রুফটপস, ইংরেজি প্রথম পত্র, বিটিং ডাউন অ্যান্ড রুফটপ দ্বারা কি বুঝাইছে স্যারে? ও নো, তোমরা কেউ বলতে পারবা বিটিং ডাউন অ্যান্ড রুফটপ দ্বারা কি বুঝাইছে? কি যেন নাম ওই অনুষ্ঠানটা গ্রামে, যেটা দ্বারা স্যার প্রেসিস বুঝাই দেন। ভাইয়া ফার্স্ট পেপারে তো প্রেসিস পড়ানোর কথা না আমার। ওকে, সো আমি বলতেছি, দাঁড়াও। ফক মিউজিক, বিটিং ডাউন দ্বারা কি বুঝায়? বিট মানে হচ্ছে কাউকে আঘাত করা, মারা, কিন্তু বিটিং ডাউন দ্বারা কি বুঝাইছে? পেজ। এই প্যাসেজটা আমি আগে এত দূর পর্যন্ত পড়ানো লাগে না, বেসিক্যালি এটা আরো আগে শেষ হয়ে যায়, কিন্তু দেখা যাক বিটিং ডাউন দ্বারা কি বুঝাইছে। আচ্ছা, তো এখানে বুঝাইছে যে যখন সূর্যের তাপ প্রখর হয় এবং ঘরের চাল ঠিক করার সময় যে গানগুলো গাওয়া হয় সেগুলোতে পুরুষ ও মহিলারা উভয়। ওহো, বিটিং ডাউন আর ওহো মানে যখন টানা কয়দিন খরা হইতে থাকে, ঠিক আছে, ছাদ পেটানোর জন্য। আচ্ছা, একজন লিখছে কল ওঠানো, ছাদ করা, এমন কাজের সময় যে গান করে, মেবি। হ্যাঁ হ্যাঁ রাইট, একজন, তুমি ঠিক কথা বলেছো, তোমার নাম হচ্ছে যে আঞ্জুমা আরা মধু। ওকে, সো আমি বলি, এখন আমি বুঝতে পারছি। তো কিছু কিছু গান আছে যেগুলো পুরুষ মহিলা উভয় সমন্বিতভাবে গায়। তো যেমন ধরো একটা হচ্ছে যে গানগুলো গাওয়া হয় রুফ বিটিং, মানে ছাদ পেটানোর সময়, ঘরের যখন ছাদ দেয়, টিন দিয়ে ছাদ দেয় যখন মিস্ত্রিরা গ্রামে, তখন বেটা বেটিরা গান গায়, মেবি এই জিনিসটা বুঝাইছে। দ্যাট আর সাং, যেগুলো গাওয়া হয় হোয়াইল বিটিং ডাউন, ছাদকে যখন আঘাত করা হয়, মারা হয়, ছাদ পেটানো হয়, ছাদ মারার সময় আর কি। অ্যান্ড এবং ফার্মিং রুফটপস, অ্যান্ড ফার্মিং রুফটপস, এই ফার্মিং রুফটপস মানে এটা রুফটপ, মানে এই রুফটপ মানেও ছাদ, ঠিক আছে। কিন্তু এইখানে বেসিক্যালি কনসেপ্টটা হচ্ছে এরকম, মানে গ্রাম এলাকায় গাইড বইতে যেটা বলছে, এটা হচ্ছে কি গাইড, পাঞ্জেরি গাইড। তো পাঞ্জেরি গাইডের মতে, পাঞ্জেরি গাইড বলতেছে এটা হচ্ছে যে
মানে গ্রামে যখন সূর্যের প্রখর রোদ হয় তখন বৃষ্টি নামানোর জন্য মানুষ গান গায়, 1 নাম্বার। আর 2 নাম্বারটা হচ্ছে যে যখন ছাদ পেটায় তখন এই ছাদ পেটানোর সময় পুরুষ মহিলারা একসাথে যে গানগুলো গায়। ফক মিউজিক প্যারাগ্রাফ কি লাগবে ভাইয়া? ফক মিউজিক প্যারাগ্রাফ দেখো, এই যে FIRMI ফার্মিং, এটা মানে চাষাবাদ, জানো? এই ফার্মিং মানে কোনো কিছু আবাদ করা। তো ফার্মিং রুপটপস মানে ওই ছাদ ঠিক করা বা ছাদ রোপণ তৈরি হয় না, মানে ছাদকে পুনরায় আর কি মেরামত করা, এই টাইপের আর কি। মমতাজেরটা কি পালা গান? না, মমতাজেরটা পালা গান না, মমতাজেরটা লোকগান, ঠিক আছে? পালা গান আলাদা, পালা গান ইন কোরাস গাইতে হয়, মানে দলবদ্ধ হয়ে গাইতে হয়। ওকে ভাই, এইচএসসি বুকস কি পুরাটা পড়ালে ডিউর জন্য খুব উপকার হতো? না, পুরাটা না, পুরাটা লাগে না, ইম্পর্টেন্ট গুলো পড়ে। ছাদ ঢালাই, ছাদ মজবুত করা হয়। আচ্ছা, শেষ করেন ভাই, নামাজ পড়বো। ওকে, তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে আমরা আবার সময় নিয়ে ক্লাস করবো, কালকে। আগামী বলতে বেশি দূরে না, আগামীকালই। তো ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই।